আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমরা কি বায়োলজি চ্যাপ্টার 1, 2, 3 কমপ্লিট করেছো? কলেজ অ্যাডমিশন কোর্সের ক্লাসগুলো? আশা করছি তোমরা করেছো। আজকে তোমাদের সামনে হাজির হয়েছি কলেজ অ্যাডমিশন কোর্সের বায়োলজি চ্যাপ্টার 4 নিয়ে। তো তোমরা যদি আগের ক্লাসগুলো করে থাকো, তোমরা অবশ্যই জানো যে আমার ক্লাসে তোমরা অবশ্যই বই নিয়ে বসবে এবং আমি যখন চ্যাপ্টারের টপিকগুলো ওভারভিউ করব তখন তোমরা আমার সাথে সাথেই সেগুলোকে কমপ্লিট করে ফেলবে। তারপর আমরা কি দেখব? তারপর আমরা দেখব প্রিভিয়াস ইয়ারে ওই টপিকগুলো থেকে আসা কোয়েশ্চেনগুলো। সবশেষে এসএসসির প্রশ্ন প্যাটার্নের জড়তা কাটাতে আমি তোমাদেরকে অনেক ধরনের প্রশ্ন প্যাটার্ন দেখাবো এবং সেগুলো থেকে প্র্যাকটিস করাবো। তারপরে আমরা সেই সবগুলো প্র্যাকটিসের পরে চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট করব। ঠিক আছে? তাহলে তোমরা চলো সবাই চটপট চ্যাপ্টার 4 বই নিয়ে বসে পড়ো, জীবনীশক্তি খুলে বসে পড়ো অ্যান্ড আমরা চলো একসাথে শুরু করি। ঠিক আছে? ওকে, লেটস স্টার্ট। তো আমাকে যারা চেনো না, আমি হচ্ছে আতিয়া রহমান তানহা। বর্তমানে পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে। আমার কলেজ ছিল হলিক্রস কলেজ। এইচএসসি ছিল 2024। ওকে, তো আমি যেহেতু তোমরা প্রথম 3টা চ্যাপ্টার করেছো সবাই জানো, আমি ফার্স্টে কি করি, মোস্ট ইম্পর্টেন্ট টপিকসগুলো তোমাদেরকে একটু বলি। তো এখানে দেখো, শ্বসনের ধাপসমূহ থেকে আমি দেখেছি সবচেয়ে বেশি প্রশ্ন আসে, তো এটাকে টপ স্টার মানে 5 স্টার্স দিয়েছি। তারপর হচ্ছে সালোক সংশ্লেষণের ধাপগুলো অনেক ইম্পর্টেন্ট অ্যান্ড লাস্টে হচ্ছে জীবনী শক্তি ও এটিপি এর ভূমিকা। তো জীবনী শক্তি ও এটিপি এর ভূমিকা তোমার বইয়ে প্রথমে আছে, তো চলো ওখান থেকে আজকে স্টার্ট করি। ঠিক আছে? ওকে, অ্যাডেনিন। অ্যাডেনিন কি? তোমরা অ্যাডেনিনের নাম শুনেছো, যেটা হচ্ছে ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক উপাদান, তাই না? তো এখন আমাদের এটিপি যে আসবে, এটিপি কোথা থেকে আসবে সেটার মেইন বেসকে অ্যাডেনিন। তো অ্যাডেনিনের সাথে যদি একটা রাইবোজ সুগার যুক্ত হয় তখন তার নাম হয়ে যায় কি? অ্যাডিনোসিন। অ্যাডেনিনের সাথে রাইবোজ সুগার মিলে হয়ে যায় অ্যাডিনোসিন। এগুলো কিন্তু এমসিকিউ, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট, ভালো করে এই যে, যেহেতু তোমার বইয়ে কি করে আছে, প্যারা করে আছে, আমি এখানে হচ্ছে তোমার ওদেরকে পয়েন্ট আকারে দেখাচ্ছি। ঠিক আছে? একটু ডিফারেন্ট ভাবে দেখলে তোমার মনে থাকবে। অ্যাডিনিনের সাথে যদি রাইবোজ সুগার যোগ করা হয় অ্যাডিনোসিন হয়। অ্যাডিনোসিনের সাথে একটা ফসফেট দিলে কি হয়? মোনোফসফেট, মোনোফসফেট। আর অ্যাডিনোসিন মোনোফসফেটের সাথে আরেকটা, মানে এখন কয়টা ফসফেট? 2টা, অ্যাডিনোসিন ডাইফসফেট। তার সাথে আরো একটা দেয়া হলে অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা এটিপি। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে ঠিক কোথা থেকে এটিপির উৎপত্তিটা হলো? অ্যাডেনিন প্লাস রাইবোজ সুগার প্লাস 3টা ফসফেট। ঠিক আছে? ওকে, এরপর হচ্ছে আমাদের এই যে ফসফেট যে যুক্ত হলো, আমরা দেখলাম মনোফসফেট, ডাইফসফেট, তারপর হলো ট্রাইফসফেট। এই ফসফেট যুক্ত হওয়া তার মানে কি? বন্ধন গঠন হচ্ছে না? তোমরা কেমিস্ট্রিতে দেখেছো যে বন্ধনে একটা শক্তি থাকে, বন্ধন শক্তি বলে যাকে। তাহলে এখানেও সেম ব্যাপার। এই যে ফসফেট যুক্ত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে ফসফোরাইলেশন। আর ফসফেট গ্রুপ ভেঙে যাওয়া বা বিচ্ছিন্ন হয়ে যাওয়া, সেটার নামের ফার্স্টে জাস্ট কি যুক্ত হবে? ডি যুক্ত হবে। ডি মানে হচ্ছে বাদ। ঠিক আছে? এটা যুক্ত হবে। তো এখন এই যে ফসফোরাইলেশন এবং ডিফসফোরাইলেশন, এখানে কি হলো? ফসফেট যুক্ত হলো, মুক্ত হলো। এগুলো আসলে বন্ধন গঠন এবং বন্ধন ভাঙার প্রক্রিয়া। বন্ধন যখন গঠন হয় তখন দেখো এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে 7.3 কিলো ক্যালোরি বা 30.55 কিলো জুল শক্তি নিয়ে ও বন্ধন গঠন করে। তার মানে কি? এটিপি যখন তৈরি হয়েছে তখন ওই বন্ডের মাধ্যমে আমি বন্ড এনার্জি হিসেবে এই অ্যামাউন্ট অফ শক্তি রেখে দিলাম এটিপির মধ্যে। তাহলে যখন বন্ড ভাঙবে বিপরীত ক্রমে, যেহেতু শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, আমি যখন বন্ড ভাঙছি তখন কি ঠিক এই অ্যামাউন্ট অফ শক্তি আমি পাবো, তাই না? সেটাই হয় আমাদের বডিতে, যখন শক্তির প্রয়োজন হয় তখন এই বন্ডটা ভাঙে এবং আমরা শক্তি পাই। এখন এই যে এটিপি তৈরির প্রসেস, এটা কোথায় হয়? এটা হয় হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়াতে, কিন্তু এই বিশেষ একটা চেইনের মাধ্যমে হয়। হ্যাঁ, তো এটাকে বলে ইটিসি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন।
এগুলো, হ্যাঁ। তো এটা হচ্ছে দুইটা অঙ্গাণুতে থাকে, তোমার মাইটোকন্ড্রিয়াতেও থাকে, প্লাস্টিডেও থাকে। এই সিস্টেমটার মাধ্যমে এটিপি তৈরি হওয়া, ভাঙা, এই কাজগুলো হয়, ঠিক আছে। রিচার্জেবল ব্যাটারি, এটা হচ্ছে এটিপি। তো এটিপিকে আমরা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি বলি। কেন? কারণ ওই যে যখন শক্তির প্রয়োজন হয় ভাঙে, যখন শক্তি এক্সেস থাকে আমাদের বডিতে, যেমন খাবার খেলে তুমি শক্তি পাচ্ছ, সেটা তখন এটিপিতে জমা থাকবে আর কি। তো এই জন্য ওকে বলা হয় যে, যেহেতু ওকে বারবার কি তৈরি করা যাচ্ছে এবং ভাঙা যাচ্ছে, এজন্য ওকে বলে রিচার্জেবল ব্যাটারি। একে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা মানে বায়োলজিক্যাল কয়েন বলে। খুবই ইম্পর্টেন্ট একটা এসএসসির ব্যাখ্যামূলক বা 2 মার্কের প্রশ্ন ছিল, তাই না? এখানে অনেকবার তোমরা এক্সপ্লেন করেছো কেন ওকে বায়োলজিক্যাল কয়েন বলা হয়। তো এটা কিন্তু কলেজ অ্যাডমিশনের জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। তাহলে চলো পরের ধাপে যাই আমরা। পরের পেজে হচ্ছে আমাদের এই যে তোমাদেরকে আমি বললাম বন্ধন ভাঙা, বন্ধন সৃষ্টি, এই জিনিসগুলোই দেখানো হচ্ছে। এই দেখো, এটা একটা বন্ড, এই বন্ডে থাকে হচ্ছে বন্ড এনার্জি। তো এই বন্ড এনার্জিটাই দেখো যখন ডিফসফোরাইলেশন হয়, দেখো বন্ডটা চলে গেছে না, তাহলে কি মুক্ত হবে বলো? শক্তি। এই যে শক্তি ওরা লিখেছে, শক্তি নির্গমন হচ্ছে, বুঝতে পারলে? তাহলে বিপরীত ক্রমে কি হবে বলো? এই ডাইফসফেটের সাথে যখন আমি আরেকটা বন্ড গঠন করতে চাইবো, তখন আমার খাবার থেকে পাওয়া যে শক্তি, সেই শক্তিটা দিতে হবে, এবং তাকেই, সেই প্রসেসটাকেই আমি বলছি ফসফোরাইলেশন। বুঝতে পেরেছো? আচ্ছা, তোমরা অলরেডি এগুলো জানো, আমি জাস্ট ওভারভিউ করছি। আর এই ধরনের যে কনসেপ্টগুলো তোমার ইন্টারের বা এইচএসসির জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো ভালো করে এগুলো সম্পর্কে কনসেপ্ট থাকাটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন আমাদের এটিপি জানার পরে আমাদের পরের টপিক কোনটা? সালোক সংশ্লেষণ। তো দেখো, সালোক সংশ্লেষণ আসলে কি? সবাই আমরা জানি, ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যে সবুজ উদ্ভিদে কার্বোহাইড্রেট বা শর্করা তৈরি হয়, এই প্রসেসটাকেই বলে হচ্ছে সালোক সংশ্লেষণ। সেটা আবার হয় হচ্ছে ক্লোরোফিল, সূর্যালোক এগুলোর উপস্থিতিতে, তাই না? তো এখানে শক্তি কনভার্ট হয়, লাইট এনার্জি কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হয়, আলোক শক্তি রাসায়নিক শক্তিতে কনভার্ট হয়, লাইট এনার্জি গেটস কনভার্টেড ইনটু chemical energy, ঠিক আছে। ওকে, তারপর দেখো পাতার মেসোফিল টিস্যু, এই মেসোফিল টিস্যুর যে অংশটা, সেখানেই মেইনলি সালোক সংশ্লেষণ হয়। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। সালোক সংশ্লেষণের প্রধান স্থান কোথায়? পাতার মেসোফিল টিস্যু, ঠিক আছে। ওকে, বায়ুমণ্ডলে দেখো কার্বন ডাই অক্সাইড কম আছে। এখন সালোক সংশ্লেষণে তোমার কার্বন ডাই অক্সাইড একটা বিক্রিয়ক, তো বায়ুমণ্ডলে এটা আছে হচ্ছে 0.03%, আর পানিতে আছে হচ্ছে 0.3%। কার্বন ডাই অক্সাইড 1% পর্যন্ত ইউজ করতে পারবে। তাহলে যদি পানিতে যেহেতু বেশি আছে, তাহলে জলজ উদ্ভিদের কাছে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি। দ্যাটস ওয়াই জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদ অপেক্ষা বেশি, এটা তোমরা জানো। এখন দেখো উৎপাদিত দ্রব্য এখানে কি পাওয়া যাবে? অক্সিজেন এবং পানি। আমরা যখন ইকুয়েশনটা দেখব, ইকুয়েশনটা আছে পরে আছে, তো ইকুয়েশনটাতে আমরা তখন দেখতেই পাবো যে আমাদের উৎপাদিত দ্রব্য অক্সিজেন এবং পানি এগুলো পাওয়া যাবে। সালোক সংশ্লেষণ দেখো একটা জারণ বিজারণ প্রক্রিয়া। তোমরা জারণ বিজারণ সবাই বোঝো, তাই না? এখানে কি হয়? জারণ মানের পরিবর্তন হয়। তো দেখো, এটি একটি জৈব রাসায়নিক বিক্রিয়া, এটা তো আমরা বায়োকেমিক্যাল রিয়াকশন, এটা তো আমরা বুঝতেই পারি যে যেহেতু জৈবিক মানে জীবের মধ্যে হচ্ছে, প্লাস একটা কেমিক্যাল রিয়াকশন, সো জৈব রাসায়নিক বিক্রিয়া। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় H2O জারিত হয় এবং CO2 বিজারিত হয়। খুবই ইম্পর্টেন্ট একটা লাইন। এখন কথা হচ্ছে যে তুমি কিভাবে মনে রাখবা। দেখো, এই যে অক্সিজেনের এখানে জারণ মান কত জানো? -2। এইটা থেকে 0 জারণ মান বিশিষ্ট O2 তে ও কনভার্ট হয়।
এখন তুমি আমাকে জিজ্ঞেস করতে পারো যে এখানেও তো অক্সিজেন আছে যার মান হচ্ছে -2, তাহলে ও কেন হয় না? এটাও কিন্তু আমরা কিন্তু সবাই হচ্ছে জানি যে প্রথম যে আলোক নির্ভর পর্যায় সেখানেই কিন্তু H2O কিসে পরিণত হয়ে যায়? অক্সিজেনে পরিণত হয়ে যায়। তাহলে তুমি যদি সেটা মনে রাখতে পারো তাহলে কিন্তু তুমি অবশ্যই এটাও মনে রাখতে পারবে পানি জারিত হয় কেন? -2 থেকে পানির অক্সিজেন -2 জারণ মান থেকে 0 জারণ মানে কনভার্ট হয়। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমাদের আর কোনো কনফিউশন থাকবে না। জারণ মান বৃদ্ধি পেয়েছে, সো জারিত হয়েছে। H2O জারিত, কার্বন ডাই অক্সাইড বিজারিত। এতবার কেন বললাম? কারণ এটা অনেক ইম্পর্টেন্ট, অনেকবার আসা প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 1905 সালে ব্ল্যাকম্যান, উনি একজন ফিজিওলজিস্ট, উদ্ভিদ শারীরতত্ত্ববিদ, উনি হচ্ছে সালোক সংশ্লেষণকে দুইটি ভাগে ভাগ করেছে, আলোক নির্ভর পর্যায় এবং আলোক নির্ভর পর্যায় আর হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়, বা এখানে লিখেছে অন্ধকার পর্যায়। তো অন্ধকার পর্যায় বললে একটু কনফিউশন হয় যে এটা কি শুধু অন্ধকারেই হয় কিনা, না এটা হচ্ছে আলোর উপস্থিতি অনুপস্থিতি দুইভাবেই হতে পারে। দ্যাট মিনস এটা আসলে আলোক নিরপেক্ষ, আলোর উপর নির্ভর করছে না। ঠিক আছে, তো ও হচ্ছে আলো থাকুক কি না থাকুক ডাজেন্ট ম্যাটার। বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে আমরা এখন পড়ে ফেললাম যে দুইটা পর্যায় আছে সালোক সংশ্লেষণের, আলোক নির্ভর আর আলোক নিরপেক্ষ। এরপর দেখো আমরা আলোক নির্ভর পর্যায়টা একটু বিস্তারিত পড়ি। যদি এখানে তুমি মনে রাখবে যে উৎপাদিত দ্রব্য কারা? এটিপি, NADPH প্লাস H প্লাস। ঠিক আছে, বিজারিত NADH যেটাকে আমরা বলি। আর ক্লোরোফিল অণু আলোক রশ্মির ফোটন শোষণ করে। পাতায় কি থাকে? ক্লোরোফিল থাকে। তারা কি করে? আলোর কণা, যেটাকে নাম হচ্ছে ফোটন, সেটা শোষণ করে। এটিপি তৈরির যে প্রক্রিয়া, এটা কিসের উপস্থিতিতে হয়েছে বলো? আলোর উপস্থিতিতে। আলোকে আমরা যে ফোটন নাম শুনেছ, এই জন্য হচ্ছে এখান থেকে এসেছে ফোটো। আর আমরা একটু আগে দেখে এসেছি না যে এটিপি তৈরির প্রক্রিয়াকে ফসফোরাইলেশন বলে, তো দুটো মিলে কি হলো? ফোটো ফসফোরাইলেশন। তো এখানে তুমি যদি ফোটো ফসফোরাইলেশন কাকে বলে জিজ্ঞেস করে, তুমি অবশ্যই বলবে আলোর উপস্থিতিতে। কারণ যদি আলোর উপস্থিতিতে না হতো তাহলে কিন্তু আমরা একে শুধুমাত্র কি বলতাম বলো? শুধুমাত্র ফসফোরাইলেশন বলতাম। বুঝতে পেরেছ? তার মানে ফোটো ফসফোরাইলেশনের সংজ্ঞাতে আমার অবশ্যই আলোর কথা বলতে হবে। আচ্ছা, তারপর দেখো সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে পানি বিয়োজিত হয়ে অক্সিজেন হাইড্রোজেন ইলেকট্রন উৎপন্ন হয়। এই প্রক্রিয়াকে পানির ফটোলাইসিস বলে। ওকে, দেখো আমাদের পানি কিসে কিসে কনভার্ট হয়? H2O ভাঙে, H2O ভেঙে অক্সিজেন, এটা তো আমরা বুঝতেই পারছি, যদি আমি হচ্ছে 2 অণু দেই তাহলে হচ্ছে আমার অক্সিজেন আসবে, প্লাস হাইড্রোজেন মেইনলি H প্লাস হিসেবে থাকে। H প্লাস হিসেবে যখনও থাকে তখনই কিন্তু দেখো ওর ইলেকট্রনটা তো এখন নাই ওর কাছে, তাই না? H প্লাস, এখানে কোনো ইলেকট্রন নেই, সেই ইলেকট্রনটাই কি যে বাইরে বের হয়ে গেল। বুঝতে পেরেছো? তাহলে এখানে তুমি যদি ½ O2 এভাবে দাও তাহলে এখানে আর এই যে 2টা দেয়া লাগবে না। বুঝতে পেরেছো? হয়ে গেল। আর এটা হবে 2। ওকে, পানির ফটোলাইসিস গেল। তাহলে পানির ফটোলাইসিসের যদি সংজ্ঞা আসে কি বলবে? সূর্যালোক এবং ক্লোরোফিলের উপস্থিতিতে বা সাহায্যে পানি বিয়োজিত হয় বা পানি ভেঙে অক্সিজেন, হাইড্রোজেন বা প্রোটনও বলতে পারে এবং ইলেকট্রন উৎপন্ন হয়। এই প্রক্রিয়াকে পানির ফটোলাইসিস বলে। লাইসিস মানে হচ্ছে ভাঙন, আর কার উপস্থিতিতে হয়? আলো বা ফোটনের উপস্থিতিতে হয়, এই জন্য হচ্ছে ফটোলাইসিস। আলোক নিরপেক্ষ পর্যায়, এটা হচ্ছে 3টা গতিপথ আমরা শনাক্ত করতে পেরেছি। মানে এই যে আলোক নিরপেক্ষ অধ্যায় যে করবে, মানে পর্যায়টা করবে, এটা আবার 3টা ভিন্ন ভিন্ন ডিরেকশনে হতে পারে। উদ্ভিদের উপর নির্ভর করে এটা ডিফারেন্ট হতে পারে। সো সেটার উপর ডিপেন্ড করে এটা আবার 3টা গতিপথ আছে। প্রথম গতিপথ, এটার নাম হচ্ছে ক্যালভিন চক্র বা C3 গতিপথ। C3 গতিপথে দেখো এটার ক্যালভিন, বেনসন, ব্যাসাম এরা মিলে আবিষ্কার করেছে, তো ওদের নাম অনুসারেও হয়।
এই পর্যায়ে মানে সবসময় আমার সালোক সংশ্লেষণ শুরুর জন্য প্রধান কে লাগবে বলো? রাইবুলোজ 1,5-বিসফসফেট। তোমরা যখন এই যে ইন্টারে উঠবে, ইন্টারের 3rd চ্যাপ্টার হচ্ছে তোমার সেল কেমিস্ট্রি। তো সেল কেমিস্ট্রিতে তোমরা খুব সুন্দর করে কার্বোহাইড্রেট পড়বে, তখন এই রাইবুলোজ তোমাদের পড়তে হবে, রাইবুলোজ, রাইবোজ, ঠিক আছে? তো এই রাইবুলোজ হচ্ছে তোমার 1,5-বিসফসফেট, মানে ওর 2টা ফসফেট আছে, একটা হচ্ছে 1 অবস্থানে আর একটা 5 অবস্থানে। এখন ওর সাথে মিলে হচ্ছে, ওর সাথে তোমার কার্বন ডাইঅক্সাইড মিলে, তো 5 কার্বন, তার সাথে মিলে আরেকটা কার্বন ডাইঅক্সাইড, তাহলে এরা মিলে কি 6 কার্বনের একটা যৌগ তৈরি করবে না? 6 কার্বনের একটা অস্থায়ী যৌগ তৈরি করে, যেটা হচ্ছে কিটো অ্যাসিড। হ্যাঁ, এখন এই 6 কার্বনটা অস্থায়ী কেন? এটা স্টেবল না, মানে তোমরা তো বুঝোই যে স্টেবিলিটির উপর ডিপেন্ড করে যে কোন যৌগ থাকবে কোনটা থাকবে না। তো এটা যেহেতু স্টেবল না, ও ভেঙে 2টা 3 কার্বনের যৌগ তৈরি করে। এই 3 কার্বনের যৌগকে বলে হচ্ছে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড বা 3-PGA। বুঝতে পেরেছ? তো 3-PGA ওরা এভাবে তৈরি করছে। আচ্ছা, এবার দেখো দ্বিতীয় গতিপথ, এটা হচ্ছে আমার C4 গতিপথ বা হ্যাচ এবং স্ল্যাগ চক্র। এটা 1966 সালে আবিষ্কার করেছে বিজ্ঞানী হচ্ছে হ্যাচ এবং স্ল্যাগ। এই প্রক্রিয়ায় উৎপন্ন প্রথম স্থায়ী পদার্থ। আমরা কিন্তু স্থায়ী পদার্থ ওখানে কে ছিল? 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড, এই জন্য ওর নাম দেওয়া হয়েছিল C3। আর যখন 4 কার্বন বিশিষ্ট স্থায়ী আমার অক্সালো অ্যাসিটিক অ্যাসিড OAA, এটা দিয়ে মনে রাখতে পারো OAA, এটা যখন উৎপন্ন হয় তখন আমরা ওকে কি বলছি? C4 গতিপথ। এখন এটার C3 উদ্ভিদ কিন্তু মানে মোস্ট প্ল্যান্টস কিন্তু তোমার C3, মোস্ট প্ল্যান্টস, যেমন আম, কাঁঠাল, তুমি যেগুলো হচ্ছে তোমার কমন প্ল্যান্টস, তারা কিন্তু কি হবে বলো? C3 হবে। তো C3 যদি হয়, তাহলে বাকি কিছু বিশেষ প্ল্যান্ট যারা একটু অভিযোজিত হতে হয়েছে কোনো বিশেষ কারণে, তোমরা সেটাও ইন্টারে জানতে পারবে 9th চ্যাপ্টারে, কি কারণে এরা নতুন একটা অবস্থা বা বিবর্তনের কারণে এটা কেন হলো সেটাও আমরা বুঝতে পারবো পরে, ঠিক আছে? তো ভুট্টা, আখ, মোথা ঘাস, অ্যামারেন্থাসের নাম মনে হয় নটে গাছ, তো এগুলা হচ্ছে তোমার C4 উদ্ভিদ। হ্যাঁ, তো আরেকটা পথ আছে ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক, এইটা কি হচ্ছে ক্যাম্প প্যাথওয়ে বলে। এটা তোমাদের বইয়ে তো নাই, ইন্টারের বইয়েও নাই, মানে লিটারালি টপিকের বাইরে, ঠিক আছে? তো বুঝতেই পারছো, জাস্ট নামটা জেনে রাখবে। 3টা পথ কি কি? ক্যালভিন, হ্যাচ স্ল্যাগ আর ক্রেসুলেসিয়ান অ্যাসিড বিপাক, ঠিক আছে? ওকে, এখন আমরা যদি এই চিত্রটা দেখতে চাই, সালোক সংশ্লেষণের 2টি ধাপ, আলোক নির্ভর পর্যায় এবং ক্যালভিন চক্রকে একই সাথে কার মধ্যে হবে বলো তো? প্লাস্টিড বা ক্লোরোপ্লাস্টের মধ্যে হবে, তাই না? তাহলে যখন এই যে আমার আলোক নির্ভর পর্যায়, এটা কোথায় হয় দেখো তো? এগুলোর নাম দিয়েছিলাম, এই যে আমরা পড়েছিলাম না যখন আমরা 2nd চ্যাপ্টার পড়েছি, কোষীয় অঙ্গাণুগুলো পড়েছি, থাইলাকয়েড, হ্যাঁ, থাইলাকয়েডের চাকতি ছিল, সেই থাইলাকয়েড এবং গ্রানার যে মেমব্রেনগুলো না, মেমব্রেনগুলো এখানে কিন্তু হচ্ছে কি বলো? আমার আলোক নির্ভর যে পর্যায়, যেটা, হ্যাঁ, আলোক নির্ভর পর্যায়, লাইট ডিপেন্ডেন্ট ফেজ, আমি যদি লাইট ডিপেন্ডেন্ট লিখি LD, এটা হচ্ছে। আর স্ট্রোমা মানে কি? ম্যাট্রিক্স। হ্যাঁ, ম্যাট্রিক্স পড়েছি না, এখানে হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজগুলো হচ্ছে। বুঝতে পারছো? তাহলে এই 2টা কিন্তু আবার একসাথে লাইক কানেক্টেড, ঠিক আছে? তো দেখো, একজনের থেকে এটিপি এবং NADH2, এটা আমরা দেখেছি না যে আলোক নির্ভর পর্যায়ে তৈরি হয়েছিল এটিপি এবং NADH2, তো এরা আবার ক্যালভিন চক্রে যায়, ক্যালভিন চক্রে গিয়ে এরা আবার ভেঙে এইসব জিনিস তৈরি করে, সেটাই আর কি দেখালো, ঠিক আছে? তার মানে দে আর কানেক্টেড। আর আলোক নির্ভর পর্যায়ে H2O ঢুকে আমাদের অক্সিজেন দেয়। এই যে এইটা যদি মনে থাকে তোমাদের, H2O থেকে অক্সিজেন পাওয়া যায়, তাহলে তুমি বুঝতে পারছো না যে H2O জারিত হচ্ছে, তাই না? আর আলোক নিরপেক্ষ পর্যায়ে মানে ওখানে হচ্ছে কার্বন ডাই অক্সাইড ঢুকে শর্করা তৈরি করে। বুঝতে পারছো? ওকে, দেখো এখানে বাহ্যিক প্রভাবক আছে এবং মানে প্রভাবকগুলো আমাদের জানতে হবে। প্রভাবক দিয়ে ভালোই MCQ কোয়েশ্চেনগুলো আসে। তো তাহলে প্রভাবক কারা? দেখো, আলো অবশ্যই, যেহেতু ক্লোরোফিল আমাদের আলোর মাধ্যমেই উদ্দীপিত হয় এবং আলোক শক্তি আসলে কি কিসে পরিণত হচ্ছে বলো? রাসায়নিক শক্তিতে পরিণত হচ্ছে। তাহলে অবশ্যই আলো আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট প্রভাবক। এখন বাহ্যিক প্রভাবক কেন? আলো তো উদ্ভিদের বাইরে থেকে আসে, তাই না? মানে উদ্ভিদের মধ্যের তো কোনো ফ্যাক্টর না আলো, দ্যাটস ওয়াই
আলো হচ্ছে একটা বাহ্যিক প্রভাবক, যেমন কোন আলোতে ভালো হবে, কোন আলোতে খারাপ হবে সেগুলো আমাদের জানতে হবে। ভালো হয় হচ্ছে লাল, নীল, কমলা, বেগুনিতে। লা, নি, কবে এভাবে মনে রাখতে পারো, এগুলোতে সালোক সংশ্লেষণ ভালো হয়। আর খারাপ হয় হচ্ছে সবুজ, হলুদ। এখন তুমি দেখো উদ্ভিদের অনেক পাতায় কি সবুজ আর হলুদ হয়। এখন আমরা যদি ফিজিক্সের নলেজটা ইউজ করি তাহলে কি হয় বলো তো, যে কালার আর কি ওকে দেখা যায়, ও আসলে সেটা শোষণই করতে পারে না, ও ওটা বিকিরণ করে দেয়। তাহলে আলো যদি শোষণই করতে না পারে তাহলে ও ওই এনার্জিটা হচ্ছে ও কনভার্ট কিভাবে করবে বলো, আলোর এনার্জিটা তো ও নিতে পারবে না। দ্যাটস ওয়াই যে কালার হয় ও মানে সবুজ হলুদ নিজের যে কালার সেটা তো আর ও হচ্ছে শোষণ করতে পারছে না, দ্যাটস ওয়াই ওইগুলাতে সালোক সংশ্লেষণ ভালো হয় না। যেগুলা ও শোষণ করে নেয় লাল, নীল, কমলা, বেগুনি, সেগুলোতেই সালোক সংশ্লেষণ ভালো হয়। অতিরিক্ত আলো কি করে বলো, এনজাইম মেরে ফেলে। অতিরিক্ত আলো মানে কি, অনেক তাপ, হিটে এনজাইম মরে যায়। এনজাইমের আসলে স্পেসিফিক টেম্পারেচার আছে কাজ করার জন্য, ওই টেম্পারেচারের বাইরে এনজাইম ঠিক মতো কাজ করে না। তো আলো যদি বেশি হয়ে টেম্পারেচার অনেক বাড়িয়ে দেয় তাহলে এনজাইম নষ্ট হয়ে যাবে, তো সালোক সংশ্লেষণ কমে যাবে। এখন দেখো কিছু স্পেসিফিক, তোমরা ফিজিক্সে দেখেছো না যে কিছু স্পেসিফিক ওয়েভলেন্থ আছে যেখানে মানে আলো, যেমন আমরা দেখি আমাদের দৃশ্যমান আলোর রেঞ্জ কত বলো তো, 380 থেকে 780 ন্যানোমিটার। এটা কি দৃশ্যমান আলোর রেঞ্জ। তো এর বাইরেও তো আরো অনেক আলো আছে, ইনফ্রারেড আছে, ইউভি আছে, মাইক্রোওয়েভ আছে, এগুলো তো আমরা কিছু দেখি না, তাই না? তো আমাদের সালোক সংশ্লেষণ আমরা দেখি এরকম আলোতেই ভালো হয়, যেমন 400 থেকে 480 ন্যানোমিটার, এটা একটা রেঞ্জ দিয়েছে, আর 680 ন্যানোমিটার মানে এক্স্যাক্ট দিয়েছে। এই ভ্যালুগুলো অবশ্যই এক্স্যাক্টলি মানে অ্যাকুরেট না, কারণ তুমি ইন্টারে গিয়ে দেখবে এটা চেঞ্জ হয়ে যাবে। তবে তোমার বইয়ের জন্য, তোমার লেভেলের জন্য তোমার এটাই মনে রাখতে হবে। ওকে। কার্বন ডাই অক্সাইড, সালোক সংশ্লেষণের প্রক্রিয়ায় উদ্ভিদ শতকরা বলেছি না 1 ভাগ পর্যন্ত CO2 ব্যবহার করতে পারে, মানে এটা হচ্ছে তোমার এই পর্যন্ত ও ম্যাক্স ইউজ করতে পারে। হ্যাঁ, তাহলে যেহেতু স্থলজ উদ্ভিদে কম, জলজে বেশি, তাহলে পানিতে থাকা উদ্ভিদগুলোতে বেশি হবে, এটা আমরা জেনে এসেছি। তবে অতিরিক্ত যদি বেড়ে যায় তাহলে কিন্তু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার হার আবার কমে যাবে। ওকে, অম্লত্ব বাড়িয়ে দেয়। ওই যে, হ্যাঁ এটা কি দেওয়া হয়েছে না, H2O দেখো, মানে পাতায় কি থাকবে, পানি থাকবে, তার সাথে বেশি কার্বন ডাই অক্সাইড যখন আমি পেয়ে যাব তখন কি হবে বলো, এরা মিলে বাইকার্বনিক অ্যাসিড তৈরি করবে, H2CO3। তো এটা একটা অ্যাসিড, তাহলে ও ভেঙে কি কি তৈরি করবে, H+ আর CO3- বাইকার্বনেট আয়ন এবং প্রোটন তৈরি করবে। যদি প্রোটন বেড়ে যায় তাহলে কি বেড়ে যাবে বলো তো, সরি কি কমে যাবে বলো তো, পিএইচ কমে যাবে। পিএইচ কমে যাওয়া মানে কি, অম্লত্ব বেড়ে গেছে। বুঝতে পেরেছ? এমনিতেও তুমি যদি এইটুকু জানো তাহলেও কিন্তু তুমি এক্সপ্লেইন করতে পারো কিভাবে। এইটুকু এটুকু যদি জানো তাহলে তুমি এক্সপ্লেইন করতে পারো, কারণ বাইকার্বনিক অ্যাসিড কি একটা অ্যাসিড। তো এটা হচ্ছে তোমার পাতার মেসোফিল টিস্যুর অম্লত্ব বাড়িয়ে দিবে যখন এরকম পিএইচ এর ইমব্যালেন্স হয়। হ্যাঁ, তো বায়োলজিক্যাল সিস্টেমে পিএইচ এর ব্যালেন্স, তারপর হচ্ছে চার্জের ব্যালেন্স, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তুমি যখন 9th চ্যাপ্টার পড়বে বা বোটানির, তখন কিন্তু তুমি এগুলো খুবই ভালো করে বুঝতে পারবে। হ্যাঁ, তো দেখতেই পাচ্ছ পিএইচ এর ইমব্যালেন্স করে দিচ্ছে, যেটা নর্মাল তার থেকে কমিয়ে দিচ্ছে, তাহলে অবশ্যই বিক্রিয়ার প্রভাব পড়বে, তাই না? তো সেই জন্যই এটা মেইন কথা, যে অতিরিক্ত যদি বেড়ে যায় তাহলে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড মিলে পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করবে, যেটা উই ডু নট ওয়ান্ট দ্যাট। সো এই জন্য উদ্ভিদও ডাজ নট ওয়ান্ট দ্যাট। এই জন্য বাহ্যিক প্রভাবক কার্বন ডাই অক্সাইড একটা লিমিটের মধ্যে থাকতে হবে। ওকে। তাপমাত্রা, বললাম না যে আলোর সাথে যেমন আলো, হিট, টেম্পারেচার এগুলো তো রিলেটেড, তাই না? নট দ্য সেম বাট রিলেটেড। তো টেম্পারেচারও একটা নির্দিষ্ট থাকতে হবে, একটা পরিমিত টেম্পারেচার থাকতে হবে, যেটা তোমাকে সালোক সংশ্লেষণকে মানে বেস্ট, মানে ওই টেম্পারেচারে খুবই ভালো হবে সালোক সংশ্লেষণ। সেটা হচ্ছে 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এবার দেখো পানি।
পানি তো অবশ্যই লাগবে। পানির ঘাটতি হলে সালোক সংশ্লেষণ বন্ধই হয়ে যাবে। কারণ কি, পানি তো হচ্ছে তোমার শুরু করেছিল, মানে লিটারালি যখন আরো ভালো করে এক্সপ্লেইন করে এই প্রসেসগুলো পড়বে না তুমি, তখন দেখবে যে পানি আসলে মেইন, যে আসলে অক্সিজেন বের করে দিল, ইলেকট্রনটা সাপ্লাই দিল, ইলেকট্রনটা নিয়ে আবার ইলেকট্রনটা আমরা বলি শক্তিকৃত হয়েছে, সেটা আবার গিয়ে তোমার ক্লোরোফিলগুলোকে অ্যাক্টিভ করলো, তারপর ক্লোরোফিল আলো শোষণ করলো, মানে এভরিথিং ইজ কানেক্টেড। বাট পানি আসলে এইটা শুরু করে, মানে চেইন বা মেইন যে এখানে ফ্যাক্টর, এটা কিন্তু পানি। সো পানি ছাড়া তো হবে না, সম্ভবই না। আর কিন্তু অতিরিক্ত যদি আবার পানি থাকে তাহলে হচ্ছে প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। মানে বুঝতেই পারছো, সবকিছু কমও হতে পারবে না, বেশিও হতে পারবে না, দেয়ার শুড বি আ লিমিট। ওকে, অক্সিজেন। অক্সিজেন কি তৈরি হয় না? অক্সিজেন হচ্ছে উৎপাদ। তাহলে অক্সিজেন যদি বেড়ে যায় সালোক সংশ্লেষণ কমে যাবে, কারণ উৎপাদের সাথে রিলেশন কেমন? ইনভার্স। ঠিক আছে, অক্সিজেন হচ্ছে আমার প্রোডাক্ট। খনিজ পদার্থ। ক্লোরোফিল তৈরির জন্যই হচ্ছে তোমার কিছু খনিজ পদার্থ লাগে। যেমন তোমাদের তো মনে হয় বায়োলজির পুষ্টি চ্যাপ্টারটা নেই, তাই না? ওখানে আমরা দেখেছিলাম যে কি কি লাগে ক্লোরোফিল তৈরির জন্য। যেমন নাইট্রোজেন, N অবশ্যই লাগবে, এবং ম্যাগনেসিয়াম লাগবে, এছাড়াও লোহা ছিল, আরও কিছু কিছু জিনিস ছিল। তো এখানে দেখো ক্লোরোফিলের তোমার বইয়ের এই তোমার যতটুকু সিলেবাসে আছে তার মধ্যে ক্লোরোফিলের প্রধান উপকরণ হচ্ছে নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। এছাড়া লোহাও কিন্তু এই ক্লোরোফিল তৈরিতে হেল্প করে। তো লোহাও যদি না থাকে তাহলেও সালোক সংশ্লেষণ কমে যাবে এবং পাতা কি হবে? হলুদ হয়ে যাবে। বুঝতে পারছো? আচ্ছা, পাতা হলুদ হওয়া কিন্তু মানে খারাপ, একটা রোগের লক্ষণ। সো আমরা এটাও চাই না। তো খনিজগুলো আমাদের লাগবে বাহ্যিক প্রভাবক হিসেবে। অ্যান্ড বাহ্যিক কেন বলেছে? এগুলো মেইনলি কোথা থেকে সাপ্লাই আসে? এটা হচ্ছে তোমার ক্যাপিলারি ওয়াটার বলে, কৈশিক পানি। এটা হচ্ছে মাটির মধ্যে যে পানি থাকে তাকে হচ্ছে ক্যাপিলারি ওয়াটার বলে, সেখান থেকে সাপ্লাই আসে। হ্যাঁ, তো মূলের মাধ্যমে এগুলো প্রবেশ করে, বাইরে থেকে আসে, দ্যাটস ওয়াই বাহ্যিক প্রভাবক। রাসায়নিক পদার্থ, এখানে দেখো ক্লোরোফর্ম হচ্ছে CH, Cl3, মিথেন হচ্ছে CH4, হাইড্রোজেন সালফাইড H2S। এগুলা হচ্ছে খারাপ। হ্যাঁ, এগুলা উদ্ভিদের অনেক ধরনের বায়োকেমিক্যাল প্রসেসে বাধা ঘটায়, তার মধ্যে সালোক সংশ্লেষণ একটা। এগুলো অতিরিক্ত থাকলে সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যাবে। আচ্ছা, এরপর আসছে কি আমাদের অভ্যন্তরীণ প্রভাবক। এগুলো উদ্ভিদের মধ্যেই থাকে, উদ্ভিদের মধ্যে থেকে সালোক সংশ্লেষণের গতিপথ বা ধরো তোমার হার নির্ধারণ করে। ঠিক আছে, তো ক্লোরোফিল নতুন ক্লোরোপ্লাস্ট এবং ক্লোরোপ্লাস্টের উপাদান সৃষ্টির হারের ওপর সালোক সংশ্লেষণের হার নির্ভরশীল। তো যত ক্লোরোপ্লাস্ট থাকবে তত বেশি সালোক সংশ্লেষণ। তো ক্লোরোপ্লাস্ট আবার নষ্টও হয়ে যায় বিভিন্ন সেলে, মানে যখন সেল ডিভিশন হয় তখন ক্লোরোপ্লাস্টের ডিভিশন হতে হয়। এই যে ফ্যাক্টরগুলো, যে ক্লোরোপ্লাস্টিক কত অ্যামাউন্ট অফ থাকবে তার উপর কি নির্ভর করে বলো? সালোক সংশ্লেষণের হার নির্ভর করে। অতিরিক্ত ক্লোরোফিল, এখন আবার কিন্তু আমরা ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকা সেটাকে বলছি। অতিরিক্ত ক্লোরোফিল থাকলে এনজাইমের হচ্ছে ঘাটতি দেখা যায়, মানে এনজাইম বেশি ইউজ করে ফেলে। হ্যাঁ, তখনও হচ্ছে সালোক সংশ্লেষণ কমে যাবে। তো তার মানে ক্লোরোফিল অবশ্যই লাগবে, তবে সেটাও কি পরিমিত পরিমাণ। পাতার বয়স এবং সংখ্যা, যেমন আমরা যখন ইয়াং থাকি তখন অনেক বেশি কাজ করতে পারি, বয়স হলে আমরা যেভাবে নেতিয়ে পড়ি উদ্ভিদেরও ঠিক সেই অবস্থা। তো কচি পাতায় দেখো ক্লোরোফিলই কম থাকে। তো ও এতই বেশি হচ্ছে তোমার, একেবারে বাচ্চার কথা চিন্তা করো, ও কোনো কাজই করতে পারে না, তখন তো সালোক সংশ্লেষণ হবে না, বা কম থাকবে বলে সালোক সংশ্লেষণ কম হবে। আর বেশি বয়স্ক হয়ে গেলে সেম, তখন হচ্ছে ওর কাজ করার এবিলিটি কমে যাবে। কিন্তু মধ্যবয়সী পাতায় সবচেয়ে বেশি হবে। এই যে এখন আমাদের ইয়াং এজ, হ্যাঁ তোমাদের এখন প্রাইম এজ কি কষ্ট করার। ঠিক আছে, ওকে। শর্করার পরিমাণ, এখন বিকালে দেখো অনেক বেশি শর্করা কোথায় জমা হয়? পাতায়। তো পাতা তো একটা ছোট্ট জায়গা, এই পাতার মধ্যে হচ্ছে যদি ধরো তুমি তো দেখেছো জাইলেম ফ্লোয়েম, এরা কি করে বলো? পরিবহনের কাজগুলো করে। তবে যখন অনেক বেশি শর্করা কি জমা হয়ে গেছে তখন সালোক সংশ্লেষণ কি আর হতে চাইবে না? এটাও কি দেখো শর্করা একটা উৎপাদ, তো উৎপাদ যদি বেড়ে যায় তাহলে সালোক সংশ্লেষণ কমে যাবে। এটাই হচ্ছে কথা। পটাশিয়াম, পটাশিয়াম আসলে সালোক সংশ্লেষণের, মানে পটাশিয়াম যদি অভাব হয় তাহলে সালোক সংশ্লেষণের গতি কমে যায়। পটাশিয়াম হচ্ছে অনুঘটক হিসেবে কাজ করে, তোমাদের বইয়ে এই লাইনটা লেখা আছে, অনুঘটক হিসেবে কাজ করে।
ধারণা করা হয় পটাশিয়াম অনুঘটক হিসেবে কাজ করে। আর দেখো আমাদের এনজাইম, তো এনজাইম তো বুঝতেই পারছো যে তোমাদের বইয়ে যদিও এনজাইমের নামগুলো নেই, তবে প্রত্যেকটা ধাপে মাল্টিপল এনজাইম লাগে। হ্যাঁ, তো এনজাইম ছাড়া তো পসিবলই না বিক্রিয়াগুলো। তো এনজাইম বেশি থাকলে এবং এনজাইম যদি ঠিকমতো কাজ করতে পারে তখন বিক্রিয়া ত্বরান্বিত হবে এবং নিয়ন্ত্রণ করতে পারবে ঠিকমতো। আচ্ছা, সালোক সংশ্লেষণের গুরুত্ব, মানে লিটারালি দ্য মোস্ট ইম্পর্টেন্ট কেমিক্যাল রিয়াকশন, তাই না? যেটা ছাড়া আমাদের সারভাইভ করা, কোনো জীবেরই সারভাইভ করা পসিবল না। তাহলে দেখো কি বলেছে, সূর্যালোক এবং জীবনের মাঝে ও হচ্ছে সেতু বন্ধন সৃষ্টি করে। তোমাদের তো একটা শক্তির চ্যাপ্টার আছে না, চ্যাপ্টার 13, তোমরা দেখেছো যে সব শক্তির উৎস সূর্য। তো সূর্যের এনার্জি কনভার্ট করতে শুধুমাত্র পারে কে? সবুজ উদ্ভিদ। তাহলে সবুজ উদ্ভিদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ছাড়া আমাদের এই জীবজগতের মধ্যে সেতু বন্ধনই সৃষ্টি করা যেত না। অক্সিজেনের যে ব্যালেন্স সেটাও বজায় রাখে। অক্সিজেন হচ্ছে 20.95%। সব জীবের বেঁচে থাকার জন্য, শ্বসনের জন্য আমাদের অক্সিজেন লাগবে, তাই না? তাহলে অক্সিজেনের পরিমাণটা যে 20.95% আর কার্বন ডাইঅক্সাইড যে 0.33%, এগুলা ও হচ্ছে কি ব্যালেন্স করে বা নিয়ন্ত্রণে রাখে। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া, এটা তো আমরা জানলামই। এবং দেখো এখন আমরা যদি কিছু পয়েন্ট করে, ধরো তোমার একটা প্রশ্ন এসেছে সালোক সংশ্লেষণের গুরুত্বগুলো লেখো, তো পয়েন্ট করে একটু সুন্দর করে লিখবে না? তো দেখো প্রথম কথা কি, খাদ্য উৎপাদন করে। জীবজগতের একমাত্র উৎপাদক হচ্ছে সবুজ উদ্ভিদ। এই প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, যার উপর কি সমস্ত প্রাণী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে হচ্ছে নির্ভর করে। সব খাদ্যের সোর্স এখান থেকেই আসছে। শক্তির উৎস, সূর্য থেকে আসা আলোক শক্তিকে উদ্ভিদ রাসায়নিক শক্তিতে রূপান্তর করে, যা সমস্ত জীবকুলের জীবন ধারণের মূল শক্তির উৎস। তার মানে দুইটা কাইন্ড অফ সেম, তবে মেইন কথা হচ্ছে এই খাদ্য থেকে আবার শক্তি আমরা কনভার্ট করি ওই যে শ্বসনের মাধ্যমে। তো উদ্ভিদ মেইনলি হচ্ছে খাদ্যটা হচ্ছে দিচ্ছে, তারপর সেই খাদ্যটাকে আমরা আবার শক্তিতে কনভার্ট করছে। তো ঘুরিয়ে পেঁচিয়ে তো সেম কথাই হলো, তাই না? গ্যাসের ভারসাম্য রক্ষা, যেটা আমরা বলে আসলাম যে কার্বন ডাইঅক্সাইড ও সরিয়ে দিচ্ছে, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করছে, আবার হচ্ছে প্রাণীকুলের শ্বসনের জন্য অত্যাবশ্যকীয় অক্সিজেন হচ্ছে ও তৈরি করছে, ফলে পরিবেশে ভারসাম্য রক্ষা হচ্ছে। শ্বসন প্রক্রিয়া সচল রাখা, ওই যে শক্তি উৎপাদনের ওইটাই। অক্সিজেন যদি না থাকতো তাহলে উদ্ভিদ প্রাণী কোনোটাই কি শ্বসন করতে পারতো না। অনুদৈর্ঘ্য ও সবাত প্রক্রিয়া, তো বাদ দাও, ওটা তোমার দরকার নেই, এবং শক্তি উৎপাদন সম্ভব হতো না, ঠিক আছে? মানব সভ্যতার উপাদান, এখন আমাদের উদ্ভিদ, হ্যাঁ উদ্ভিদেই হচ্ছে তোমার সালোক সংশ্লেষণ করছে এবং তার মাধ্যমে জীবজগৎকে টিকিয়ে রাখছে। এই উদ্ভিদ থেকেও আমরা বিভিন্ন বস্ত্র পাচ্ছি না, মানে বিভিন্ন জিনিসপত্র, যেমন খাদ্য তো পাচ্ছি, বস্ত্র পাচ্ছি, ওষুধ পাচ্ছি, জ্বালানি পাচ্ছি। তো এগুলো হচ্ছে জ্বালানি, যেমন কয়লা, পেট্রোলিয়াম, গ্যাস, এগুলা আসলে সালোক সংশ্লেষণেরই ফসল। কেন বলো তো? কারণ উদ্ভিদও কিভাবে বেঁচে থাকে, এই সালোক সংশ্লেষণে উৎপন্ন খাদ্য দিয়েই বেঁচে থাকে। তো উদ্ভিদকে যেহেতু বাঁচিয়ে রাখছে, সেই উদ্ভিদ থেকে আবার আমরা এসব জিনিসপত্র পাচ্ছি। দ্যাট মিনস এগুলো পরোক্ষভাবে সালোক সংশ্লেষণের কারণেই আসছে। আচ্ছা, তাহলে চলো আমরা কিছু কোয়েশ্চেন সলভ করব। কি কোয়েশ্চেন সলভ করব? প্রিভিয়াস ইয়ারে আসা কোয়েশ্চেন সলভ করব। তোমরা অবশ্যই আমার সাথে সাথে চেষ্টা করবে। দেখো প্রশ্নটা কি, পটাশিয়াম কোথায় অনুঘটক হিসেবে কাজ করবে? আর প্রশ্নটা এসেছে এনডিসি 22-এ। কোথায় কাজ করে বলো তো? সালোক সংশ্লেষণে। সালোক সংশ্লেষণ বিক্রিয়া অনুঘটক হিসেবে কাজ করে, আমরা দেখেছি, ও অভ্যন্তরীণ প্রভাবক হিসেবে কাজ করে, তাই না? কোনটি C3 উদ্ভিদ? তো আমি কি বলেছিলাম, মোস্ট প্ল্যান্টস আমাদের জানা পরিচিত আম, জাম, কলা, কাঁঠাল, এগুলা কি প্ল্যান্ট বলো তো? C3। এনডিসি 21-এ এসেছে, অ্যান্সার কি হবে? আম হবে, তাই না? আচ্ছা, NADPH2 কোনটির সাহায্যে এটিপিতে পরিণত হয়? আচ্ছা, এখন যেই বই থেকে নিয়েছি আমি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো, সেখানে এই প্রশ্নটা এসেছে। তবে ওই যে যেহেতু কোয়েশ্চেন আমরা বাইরে কোথাও সাপ্লাই দেওয়া হয় না, তাহলে এটা প্রশ্ন স্টুডেন্টদের থেকে শোনা প্রশ্ন। নট শিওর এই প্রশ্নটা এসেছে কিনা, কারণ এটার উত্তরটা দেখো, কোনো পর্যায়েই NADPH2 থেকে এটিপি তৈরি হয় না। আসলে ব্যাপারটা কি, যখন ক্রেবস চক্রে আমরা কি দেখি বলতো, NADPH2 আসলে 3টা এটিপির সমান বলা হয়, কিন্তু
এই জিনিসটা কিন্তু এভাবে হয় না। তোমরা যখন এই তো উঠেই গেছো তোমরা বলতে গেলে এই এইচএসসিতে, তখন তোমরা খুবই সুন্দর করে দেখবে যে NADPH2 আসলে বিজারিত অবস্থায় থাকে, সেখান থেকে জারিত হয় আবার অক্সিজেনের কারণে। তারপর সেইটার কারণে একটা মোটর ঘোরে, সেই মোটরটা ঘুরে ঘুরে এটিপি তৈরি করে, মানে কাইন্ড অফ লাইক এটিপির থেকে একটা বন্ড জোড়া লাগিয়ে এটিপি তৈরি করছে। এটা মোটেও এর সাথে NADPH2 ডিরেক্ট কোনো রিলেশন নাই। আমি এভাবে বলতে পারবো না যে NADPH2 সাথে কিছু একটা যুক্ত হয়ে এটিপি তৈরি হয়েছে। তো যদি এই প্রশ্নটা আসলে এইভাবেই এসে থাকে, তাহলে বলা লাগবে যে আসলে কোনো পর্যায়েই NADPH2 থেকে এটিপি ডিরেক্ট তৈরি হয় না কিছুর সাহায্যে। তবে আলোক নির্ভর পর্যায়ে NADPH2, ATP, H+ এগুলো একসাথে তৈরি হয়। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে এই প্রশ্নটা যদি এসে থাকে তাহলে উত্তর হবে কোনো পর্যায়ে এটা হয় না। ঠিক আছে, ওকে। এবার দেখো কোনটি NADP বা NADPH2 কে বিজারিত করে। কে করে বলো? আমরা দেখেছি যে পানি হচ্ছে জারিত হয় এবং NADPH এবং NADPH2 বিজারিত হয়, তাই না? তাহলে পানি হবে অ্যান্সার। পেরেছো তো তোমরা? কোথায় ছিল এটা? NDC 21-এরই ছিল। ওকে। জলজ উদ্ভিদ স্থলজ উদ্ভিদের তুলনায় সালোকসংশ্লেষণের হার বেশি কেন? সেন্ট জোসেফ 22। তো এটা তোমার কোয়েশ্চেন এসেছে, একটু ব্যাখ্যা করে লিখতে হবে। তাহলে দুইটা কি লিখবে? পার্সেন্টেজ লিখবে। 0.3 আর 0.03 পানিতে বেশি, পানি জলজ উদ্ভিদের হার বেশি। বুঝতে পেরেছ? তো দেখো এখানে সুন্দর করে অ্যান্সারগুলো লেখা আছে যে জলজ উদ্ভিদে কার্বন ডাইঅক্সাইডের প্রাপ্যতা বেশি, তাই সেখানে স্থলজ উদ্ভিদের তুলনায় সালোকসংশ্লেষণের হারও বেশি হবে। C3 এবং C4 উদ্ভিদের মধ্যে কোনটার উৎপাদন ক্ষমতা বেশি? বলো তো কোনটার বেশি? আমি বলেছিলাম যে বিবর্তন হয়ে কোনো একটা কারণে, বিবর্তন তো সবসময় লাভের কারণেই হয়, তার মানে কি বিবর্তন হয়ে যখন C3 থেকে C4 উদ্ভিদে কনভার্ট হলো তাহলে নিশ্চয়ই লাভের জন্য হয়েছে। তার মানে কি বলতো? তার মানে হচ্ছে C4-এই অবশ্যই উৎপাদন ক্ষমতা বেশি হবে। ক্যালভিন কোন জাতীয় উদ্ভিদকে বোঝায়? C3 উদ্ভিদকে বুঝিয়েছে। এটা আই থিঙ্ক প্রশ্নে এটাও কিছু ঝামেলা আছে, ঠিক এরকমই প্রশ্ন হওয়ার কথা না। C3 উদ্ভিদকে বোঝায়। ওকে, C3 উদ্ভিদে কি হতে থাকে? খুবই উইয়ার্ড প্রশ্ন। যদি এটাই এসে থাকে তাহলে হবে কি? সালোক সংশ্লেষণ হতে থাকে। ঠিক আছে। নিম্নে কোনটির অভাবে ক্লোরোফিলের উৎপাদন বাধাগ্রস্ত হয়? আমরা কি কি দেখেছিলাম বলতো? নাইট্রোজেন দেখেছিলাম, ম্যাগনেসিয়াম দেখেছিলাম এবং আয়রন দেখেছিলাম, তাই না? তো এখানে দেখো তার মধ্যে কোনটা কোনটা অপশনে আছে? ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম হবে উত্তর। ওকে, এবার আমরা কিন্তু বড় বড় দুটো পার্ট শেষ করেছি। এটিপির কথা বলেছি এবং সালোক সংশ্লেষণ যেটা অনেক ইম্পর্টেন্ট ছিল সেটাও শেষ করেছি। এবার চলো আমরা লাস্ট টপিক যেটা আছে শ্বসন, এটা ওভারভিউ করব। দেখো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু, তাহলে চলো ফাঁকি না দিয়ে আমরা এই টপিকটাও ওভারভিউ করে ফেলি। এখানে শ্বসনিক বস্তু মানে কি? যা ভাঙে। শ্বসন আসলে কি? শক্তি তৈরি হয় এখানে। শ্বসনে শক্তি তৈরির জন্য কিছুকে তো ভাঙতে হবে, সেই শক্তির উৎসকে। শক্তির উৎস মানেই হচ্ছে শ্বসনিক বস্তু। শ্বসনিক বস্তু এর হচ্ছে শক্তির উৎস। ঠিক আছে। আচ্ছা, সমস্যা নেই, এখানে আমি এনার্জি সোর্স লিখে দেই। যা ভেঙে আমরা শক্তি পাবো। ঠিক আছে, তাহলে দেখো এরা কারা কারা হতে পারে? শর্করা হতে পারে, প্রোটিন, ফ্যাট, জৈব অ্যাসিড, এগুলো অনেক কিছু হতে পারে এবং এগুলো থেকে ডিফারেন্ট পরিমাণে শক্তি পাওয়া যাবে। তবে ভাগ্য ভালো হচ্ছে তোমাদের, শর্করা নিয়ে আলোচনা আছে, অন্যগুলো নিয়ে আলোচনা নেই। ইন্টারেও নেই, ইন্টারেও হচ্ছে শুধুমাত্র শর্করা নিয়ে আলোচনা। তবে ইন্টারে তুমি জাস্ট জানতে পারবে মেডিকেলের জন্য কিছু MCQ মুখস্থ করতে হবে, কোনটা থেকে কত % কি কি উৎপন্ন হয়। বুঝতে পারছো? সাধারণ তাপমাত্রায় এটা সবসময় চলতে থাকবে। এই যে আমি যে কথা বলছি তার মধ্যে শ্বাস নিচ্ছি, তাই না? সবাই এরকম সবসময় শ্বাস নিতে থাকবে। উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে যেমন ফুল, পাতার কুড়ি, মূল, কাণ্ডের অগ্রভাগ, মানে এগুলোয় তো সেল আছে, তাই না? প্রত্যেকটা সেলে যেহেতু তোমার কি শ্বসন হচ্ছে, তাই না? যেখানে বেশি বেশি শক্তির প্রয়োজন তাহলে সেখানে বেশি বেশি শ্বসন হবে, তাই না? ওকে, তো
বেশি বেশি শ্বসন হতে থাকবে উদ্ভিদের বর্ধিষ্ণু অঞ্চলে, ফুল, পাতার কুড়ি, মূল, কাণ্ডের অগ্রভাগ, অঙ্কুরিত বীজ এগুলাতে। তাহলে স্থানগুলো একটু মনে রাখিও। ওকে, সাইটোপ্লাজম এবং মাইটোকন্ড্রিয়া এই প্রক্রিয়ায় অংশ নেয়। সাইটোপ্লাজমে কিছু বিক্রিয়া হয়, যেমন গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে হবে এবং মাইটোকন্ড্রিয়া ক্রেবস চক্র এখানে হবে। ঠিক আছে, অ্যাসিটাইল কোয়ের কথা বললাম না, কারণ ওটায় ঝামেলা আছে। আচ্ছা, জটিল যৌগ ভেঙে প্রথমে সরল দ্রব্যে পরিণত হয় এবং পরবর্তীতে জারিত হয়। তো জটিল, দেখো শর্করা ও কিন্তু খুবই মানে লং চেইন, হ্যাঁ, খুবই গ্লুকোজের শর্করা হচ্ছে পলিস্যাকারাইড। তো মনোস্যাকারাইড হচ্ছে একটা থাকবে, আর পলি হচ্ছে তোমার অনেকগুলো থাকবে। তো সেই জটিলই হচ্ছে তোমার পলি। পলি ভেঙে ফার্স্টে সরল দ্রব্য মানে মনোতে কনভার্ট হয়। মনোই হচ্ছে আমার গ্লুকোজ। মনোকে আমি জাস্ট গ্লুকোজ হিসেবে লিখলাম যাতে তোমাদের বুঝতে আর কি সমস্যা না হয়। এই গ্লুকোজ এটা পরবর্তীতে কি হবে, ভাঙবে, মানে আরো জারিত হবে আর কি, বুঝতে পারছো? শ্বসন দুই প্রকার, সবাত এবং অবাত। তো ফার্স্টে আমরা সবাত শ্বসন পড়বো, ঠিক আছে? সবাত শ্বসনে কি লাগবে? অবশ্যই অক্সিজেনের উপস্থিতি প্রয়োজন হবে। অক্সিজেনের উপস্থিতিতে যে শ্বসন হয় তাকেই বলে সবাত শ্বসন। উৎপাদিত দ্রব্য কারা এখানে? কার্বন ডাই অক্সাইড, পানি, শক্তি হচ্ছে 686 কিলো ক্যালোরি পার মোল। আর এটিপি তৈরি হয় কত? 38টা এটিপি তৈরি হয়। হেডস আপ দিয়ে রাখি, ইন্টারে উঠে জানতে পারবে আসলে এটিপি 38 না 36টা তৈরি হয়, তবে তোমার লেভেলের জন্য 38টাই তোমার জানতে হবে, ঠিক আছে? তাহলে বিক্রিয়াটা দেখো, গ্লুকোজ আছে, এটাই আমার কি ছিল বলো? মনোস্যাকারাইড ছিল, যেটা ভেঙে এখন শক্তি উৎপন্ন হবে। তার সাথে মানে অক্সিজেন এখানে থাকবে ওকে জারণ করার জন্য বিভিন্ন এনজাইমের উপস্থিতিতে। কার্বন ডাইঅক্সাইড, পানি এবং শক্তি 686 কিলো ক্যালোরি পার মোল এটা উৎপন্ন হয়। তার মানে 1 মোল গ্লুকোজ থেকে 686 কিলো ক্যালোরি শক্তি পাওয়া যাবে। বুঝতে পেরেছো? ওকে, মোস্ট ইম্পর্টেন্ট, তুমি অবশ্যই 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 এটা ভালো করে জানতে হবে। কারণ কি হয় জানো, কলেজ অ্যাডমিশনে কিন্তু তোমার শূন্যস্থান আসে, ঠিক আছে? শূন্যস্থান যদি আসে তাহলে কিন্তু তোমার ধরো এটা দিল না, এইটা দিল না, এইটা দিল না, এইটা দিল না, এগুলো দিল না, মানে বুঝতেই পারছো, গ্যাপ রেখে দেবে, এই বিক্রিয়ায় তুলে দিবে, তবে অনেকগুলো গ্যাপ রেখে দেবে। তাহলে তোমার অবশ্যই এটা ভালো করে আয়ত্তে রাখতে হবে। তো সুন্দর করে এটা পড়বে, হাতে লিখে যাবে, অবশ্যই 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 এটা লিখবে। গ্লাইকোলাইসিস, গ্লুকোজ প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, যেটাতে 2 এটিপি কি হয়, খরচ হয়ে যায়। খরচ হয় কিন্তু 4 এটিপি আবার তৈরি হয়, আর 2টা NADH2 তৈরি হয়। তাহলে নিট হচ্ছে 2 এটিপি থাকে। এরা মিলে গ্লুকোজ হচ্ছে তোমার 6 কার্বন, আর পাইরুভিক অ্যাসিড হচ্ছে 3 কার্বনের। পাইরুভিক অ্যাসিডের সংকেত যদি দেখতে চাও C3H4O3 এটা। তারপর দেখো এখান থেকে, দেখো এটা কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, তার মানে কার্বন সংখ্যা কমছে, তাহলে ও কিন্তু হয়ে যাবে 2টা কার্বনের। বুঝতে পারছো? ওই ধাপেও কিন্তু ওই পাশেও কিন্তু সেম জিনিসের রিফ্লেক্ট হচ্ছে। আর ও হচ্ছে NADH2 তৈরি করবে, 2 অণু NADH2 তৈরি হলো। এরপর সেটা যাচ্ছে ক্রেবস চক্রে। ক্রেবস চক্রে যখন ঘুরলো, এটা একটা চক্র যেহেতু, তো সাইকেলের মতো এটা ঘুরছে, ও 2টা কার্বন ডাইঅক্সাইড দিল, 3টা NADH2, FADH2 এক সাইডে বলছি, তাহলে 3 দুগুণে 6টা NADH2, 2টা FADH2, 2টা GTP এগুলো দিচ্ছে। তারপর দেখো এটাই ETC এর মাধ্যমে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন, যেটা আর দেখানো হয়নি, যেটার কাজ কি বলো? এই যে অন্য ধরনের শক্তি, মানে শক্তির অন্য রূপ NADH2, FADH2, GTP, এগুলো তো আর আমাদের বডি ইউজ করতে পারবে না। এগুলোকে সব কিছুকে ATPতে কনভার্ট করবে। সেটা কিন্তু ডিরেক্ট হয় না, সেটা আবার চেইন ঘোরা লাগে, অক্সিজেনের সাহায্য লাগে, মোটর ঘোরা লাগে, অনেক কিছু আছে। সব কিছু তুমি ডিটেলসে জানতে পারবে। আপাতত তুমি এইটুকু মনে রাখো, দ্যাটস এনাফ। অবাত শ্বসন, অক্সিজেন অবশ্যই লাগবে না। উৎপাদিত দ্রব্য ল্যাকটিক অ্যাসিড বা ইথাইল অ্যালকোহল। তো ল্যাকটিক অ্যাসিড হচ্ছে কিছু মানে এগুলো তো ডিফারেন্ট স্পিসিসে হয়, যেমন আমাদের বডিতেও হতে পারে অবাত শ্বসন, যখন তুমি অক্সিজেনের সাপ্লাই দিবে না, মাসেলে হতে পারে, হ্যাঁ, তখন জেনারেলি ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। ইথাইল অ্যালকোহল অনেক ধরনের ব্যাকটেরিয়াতে উৎপন্ন হয়। তারপরে এছাড়াও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, হ্যাঁ। তো কার্বন ডাই অক্সাইডই হচ্ছে মেইনলি ওই যে রুটি ফোলাতে ইউজ করে, হেল্প করে, একটা গ্যাস। তো শক্তি অবশ্যই কম হবে, তাই না?
এইখানে 2 এটিপি থাকে নিট এবং সেটা থেকে 56 কিলো ক্যালোরি পার মোল হয় উৎপন্ন হয়। আর কিছু ব্যাকটেরিয়া আর ইস্টে এই ধরনের শ্বসনগুলো হয়। এটাতে 2টা ধাপ আছে। ধাপ 2টা হচ্ছে গ্লুকোজের অসম্পূর্ণ জারণ এবং পাইরুভিক অ্যাসিডের বিজারণ। গ্লুকোজের অসম্পূর্ণ জারণ গ্লাইকোলাইসিসের মতোই হবে, আর পাইরুভিক অ্যাসিডের বিজারণে এক্ষেত্রে অক্সিজেনের অভাবে অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঘটতে পারবে না। অক্সিজেনই নাই, তাহলে অক্সিজেন যে তোমার বিজারণের কাজটা করবে সেটা তো আর পারছে না, তাই না? এই জন্য কি করবে বলো, আংশিক বিজারণ হবে। গ্লুকোজ থেকে ইথাইল অ্যালকোহল অবশ্যই কি করবে বলো তো, সংকেতটা ভালো করে দেখবে, কারণ এগুলোও গ্যাপ হিসেবে রেখে দেয়। তো তুমি আবার আমাদের হলিক্রসে তো আবার এগুলো খুবই স্ট্রিক্টলি ফলো করা হয়, তোমার অবশ্যই সংকেতগুলো সুন্দর করে লিখতে হবে। ইথাইল অ্যালকোহল, কার্বন ডাইঅক্সাইড, শক্তি 56 কিলো ক্যালোরি পার মোল। ওকে, এখন শ্বসনের এটিপির হিসাবটা আমরা হচ্ছে একবার ওভারভিউ করে নিব, ঠিক আছে? তো এটার শর্ট টেকনিক আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো, ITS এর পেজে দেয়া আছে। আর আমি এখানে নর্মাল প্রসেসেই জাস্ট একবার বলছি, যেহেতু তোমরা এখন ওভারভিউ করছি আমরা, তাই না? তো গ্লাইকোলাইসিসে উৎপন্ন হয় 2 অণু পাইরুভিক অ্যাসিড, 6 কার্বনের একটা গ্লুকোজ থেকে 2 অণু 3 কার্বনের পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, 2 অণু NADH2 এবং 4 অণু ATP। এর মধ্যে 2 অণু ATP বাদ চলে যায়, তাহলে 4 থেকে 2 অণু বাদ দিলে 2 অণু ATP থাকে। 2 অণু NADH2, 1 অণু NADH2 3 অণু ATPর সমান, তাহলে 6 অণু ATP। ইন্টারে গিয়ে দেখবে এটা ভুল, তাও এখনকার জন্য মনে রাখো। অ্যাসিটাইল কোয়ে 2 অণু অ্যাসিটাইল কোয়ে, 2 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 2 অণু NADH2। যেহেতু এই যে 3 কার্বন থেকে কয় কার্বন হয়ে গেল বলো, অ্যাসিটাইল কোয়ে 2 কার্বনের, তো একটা কার্বন ডাইঅক্সাইড এক্সট্রা প্রত্যেকটার থেকে, এই জন্য 2 দিয়ে গুণ করলে 2 অণু পাইরুভিক অ্যাসিড কি হলো, আগের ধাপে ক্ষয় হয়ে গেল। তো পাওয়া গেল নিট কি 2 অণু কার্বন ডাইঅক্সাইড এবং 3 দুগুণে 6 অণু ATP। বুঝতে পেরেছো? ক্রেবস চক্র 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 6 অণু NADH2, 2 অণু FADH2, 2 অণু GTP এবং আগের ধাপের 2 অণু অ্যাসিটাইল কোয়ে হচ্ছে নষ্ট, মানে ব্যয় হয়ে গেল। তো এখানে নিট পাওয়া গেল 4 অণু কার্বন ডাইঅক্সাইড, 3 6 18 অণু ATP, 2 দুগুণে FADH2, 1 অণু FADH2, 2 অণু ATPর সমান, তো 2 দুগুণে 4 অণু ATP, 2 অণু GTP, 2 অণু ATPর সমান, মোট 38 অণু ATP এবং 6 অণু কার্বন ডাইঅক্সাইড পাওয়া গেল। সবগুলো যদি যোগ করে দেখো, এই ছকটাও অবশ্যই হাতে লিখে প্র্যাকটিস করে যাবে, কারণ এই ছক থেকেও শূন্যস্থান দিতে পারে। অনেক কিছু ধাপে হচ্ছে জিনিসপত্র মিসিং করে দিবে, তারপর তোমার সেটা ফিল করতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে এখানে হচ্ছে যে হিসাবের কথা আমি মুখে মুখে বলে দিলাম না, যে 1 অণু NADH2 থেকে 3 অণু ATP তৈরি হয়, 1 অণু FADH2 থেকে 2 অণু ATP তৈরি হয়, 1 অণু GTP থেকে 1 অণু ATP তৈরি হয়, সেগুলো এখানে একবার দেয়া হলো। ওকে, আচ্ছা, এবার সালোকসংশ্লেষণের মতো শ্বসনের প্রভাবকগুলোও তো আমাদের জানতে হবে, তাই না? তো শ্বসনের প্রভাবক দেখো, বাহ্যিক বা যেটা বাইরে থেকে নিয়ন্ত্রণ করছে সেরকম প্রভাবক হচ্ছে আমার তাপমাত্রা। এখানে অপটিমাম টেম্পারেচার বা উত্তম তাপমাত্রা হচ্ছে 20 থেকে 45-এর মধ্যে, 20 to 45 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে আমার অপটিমাম টেম্পারেচার। অক্সিজেন অবাধ শ্বসনে পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে কার্বন ডাইঅক্সাইড এবং H2O উৎপন্ন করে, কাজেই অক্সিজেনের অভাবে সবাত শ্বসন কোনো ক্রমেই চলতে পারে না। অক্সিজেন ছাড়া বিক্রিয়া হবে কিভাবে? এই অক্সিজেনের মাধ্যমেই তো হচ্ছে জারণগুলো হচ্ছে, তাই না? তো এই জারণ করার জন্য আমার অক্সিজেনকে অবশ্যই লাগবে। পানি, পরিমিত পানি শ্বসন ক্রিয়াকে স্বাভাবিক রাখে। এখন আমাদের পানি ছাড়া তো কোনো বডি চলতে পারে না, তাই না? আমাদের বডির যেহেতু মোস্টলি ওয়াটার, তো অবশ্যই আমাদের পানি লাগবে, কিন্তু অত্যন্ত কম হয়ে গেলে বা অতিরিক্ত হয়ে গেলে সেটাও শ্বসন প্রক্রিয়াকে ব্যাহত করবে। ওই যে সালোকসংশ্লেষণের মতোই সবকিছুই একটা পরিমিত পরিমাণ রাখা ভালো। আলো, দিনের বেলা আলোর উপস্থিতিতে পত্ররন্ধ্র খোলা থাকায় অক্সিজেন গ্রহণ এবং কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করা সহজ হয়, ফলে শ্বসন হার বেড়ে যায়। এটা উদ্ভিদের কথা বললো, যে যেহেতু গ্যাসীয় এক্সচেঞ্জ ওর কিভাবে হতে হবে, পত্ররন্ধ্রের মাধ্যমে হতে হবে, তো ওর জন্য দিনের বেলায় আলো থাকা, পত্ররন্ধ্র খোলা থাকা, এসব ওর জন্য বেটার। তো তখন শ্বসন হার বেশি হয়, দিনের বেলা উদ্ভিদের শ্বসন হার বেশি হয়। কার্বন ডাইঅক্সাইড
কি হয় বলতো? প্রোডাক্ট। কার্বন ডাই অক্সাইড হচ্ছে আমার সালোক সংশ্লেষণের শ্বসনের প্রোডাক্ট। তো যেটা প্রোডাক্ট তার সাথে কি ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে না? তো কার্বন ডাই অক্সাইড বেড়ে গেলে শ্বসন হার কমে যাবে। অভ্যন্তরীণ প্রভাবক যেগুলো জীবের মধ্যে থেকে বিক্রিয়াগুলোকে নিয়ন্ত্রণ করে। খাদ্যদ্রব্য যেমন ধর আমরা কি দেখেছি, প্রথমেই দেখেছিলাম শ্বসনিক বস্তু ছিল আমাদের শর্করা, প্রোটিন, ফ্যাট। তো এইগুলো যদি না থাকে ভাঙবে কি? শক্তির উৎস কি, তাই না? তো সেই জন্য খাদ্যদ্রব্যের পরিমাণ এবং ধরন শ্বসন হার নিয়ন্ত্রণ করে। এবং আমি তোমাদের বলেছি যে এক এক ধরনের এনার্জি সোর্স থেকে এক এক অ্যামাউন্টের শক্তি পাওয়া যায়। তো অবশ্যই ধরনও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। উৎসেচক এনজাইমের ঘাটতি শ্বসনের হার কি করে? কমিয়ে দেয়। বুঝতে পারছো? তো প্রত্যেকটা ধাপে তুমি যখন ভালো করে পড়বে শ্বসনটা একদম ইন্টারে, তখন দেখবে প্রত্যেকটা ধাপে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে এই এনজাইমগুলো। তো এনজাইমগুলোর যদি ঘাটতি হয় শ্বসন হার কমে যাবে। কোষের বয়স, অল্প বয়স্ক কোষে যেহেতু ওর প্রোটোপ্লাজম অনেক বেশি থাকে তখন শ্বসনের হার বেশি হয়। মানে বাচ্চারা যেমন অনেক তাড়াতাড়ি বড় হয়, সেরকম এই শ্বসনের মানে কোষেরও বয়সের উপর ডিপেন্ড করে শ্বসনের হার নির্ভর করে। যেমন ছোটবেলায় তোমার হচ্ছে অনেক বেশি এনার্জি লাগবে, অনেক বেশি ছুটোছুটি করা, এই জন্য প্রোটোপ্লাজমও বেশি থাকে, এই জন্য ওর শ্বসনও বেশি হয় এই জন্য। ঠিক আছে? অজৈব লবণ, খনিজ লবণের কথা বলছে আর কি। স্বাভাবিক শ্বসন প্রক্রিয়ার জন্য কোষের ভেতরে অজৈব লবণ থাকতে হবে। আমাদের বডি বলো বা যে কোনো জীবের বডি বলো, এই বিষয়গুলো অনেক ম্যাটার করে। সলিউবিলিটি মানে ওর মধ্যে কি কি আছে, ঠিক কি পরিমাণ পিএইচ আছে, দ্রাব্যতাটা কেমন, ঘনত্ব কেমন, এই সব কিছু ব্যালেন্স করে হচ্ছে তোমার অজৈব লবণ বা ধরো আরো বিভিন্ন যেগুলো আর কি কোষের মধ্যে দ্রবীভূত অবস্থায় থাকে, তো সেইগুলো ম্যাটার করে। ঠিক আছে? অজৈব লবণ না থাকলে ওর কম্পোজিশনটা ডিফারেন্ট হয়ে যাবে না, সেটা ধর হতে পারবে না। সবকিছু নর্মাল থাকতে হবে। কোষের মধ্যে পানি, শ্বসনিক বস্তু দ্রবীভূত করতে এনজাইমের কার্যকারিতা প্রকাশের জন্য পানি প্রয়োজন। এনজাইম পানি ছাড়া কাজ করে না, এনজাইম ঠিক টেম্পারেচার ছাড়া কাজ করে না, এনজাইম খুবই পিকি। এক্সাক্ট যে দ্রব্যটা ওটা ছাড়া কাজ করে না। তো এনজাইম খুবই পিকি, তো এই জন্য পানির সাপ্লাই লাগবে। এছাড়াও সবকিছু দ্রবীভূত করতে, পরিবহন করতে পানি লাগবে। ওকে, শ্বসনের গুরুত্ব, জীবের সব ধরনের ক্রিয়া বিক্রিয়া এবং কার্যক্রম পরিচালিত হয়। মানে বোঝাচ্ছে যে এই যে এটিপি তৈরি যে করে দিচ্ছে তোমাকে, সেগুলো ইউজ করেই তুমি পরবর্তীতে কি করতে পারবে, সেইটাই ইউজ করে তুমি অন্য কাজগুলো করতে পারবে। এই জন্য বলছে যে সব কার্যক্রম নিয়ন্ত্রণ করছে। এই প্রক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাই অক্সাইড আবার উদ্ভিদ কি সালোক সংশ্লেষণে ব্যবহার করতে পারবে। কোষ বিভাজনে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। শুধু কি কোষ বিভাজনে, সব ধরনের জৈব রাসায়নিক কাজে মানে জৈবিক কাজে ব্যবহৃত শক্তি ও হচ্ছে এখানে তৈরি হয়। এছাড়া অর্থাৎ দৈহিক বৃদ্ধিও নিয়ন্ত্রণ করে। তো কোষ বিভাজনের কারণে যেহেতু আমাদের বৃদ্ধি হয়, তো ওটা নিয়ন্ত্রণ তো অবশ্যই করছে। উপক্ষার এবং জৈব অ্যাসিড সৃষ্টিতে সহায়তা করে। তো বাই প্রোডাক্ট সৃষ্টি করে, সেটার কথা বললো। অ্যানারোবিক মানে হচ্ছে যে যাদের অবাধ শ্বসন হয় না, অবাধ শ্বসন হয় যাদেরকে, তাদেরকে আর কি অ্যানারোবিক বলে। ঠিক আছে? তো এদের অবাধ শ্বসন হয়। এদের শক্তি উৎপাদনের একমাত্র উপায় হচ্ছে তোমার অবাধ শ্বসন। তো ওরা যদি এইটা না করতে পারতো, এই প্রসেসটা না থাকতো যে অক্সিজেন ছাড়া শ্বসন হবেই না, তখন তো আর সম্ভব ছিল না ওদের জন্য শক্তি উৎপন্ন করা। তো এটা ওদের জন্য ইম্পর্টেন্ট। ইথাইল অ্যালকোহল দেখেছি আমরা C2H5OH, এটা বিভিন্ন শিল্পে, ফার্মেন্টেশন শিল্পে মেইনলি খুবই বেশি ইউজ করা হয়। ল্যাকটিক অ্যাসিডও ফার্মেন্টেশনের মাধ্যমে আমরা দই, পনির এগুলো উৎপন্ন করতে পারি। ইস্টের অবাধ শ্বসনে অ্যালকোহল উৎপন্ন হয়, এছাড়া এই যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। এই কার্বন ডাই অক্সাইড যে ইস্ট দিয়ে কি যে বেকারিতে রুটি ফোলাতে ইউজ করা হয়, শুনেছ না? তাহলে সেই গ্যাসের চাপেই কি রুটিটা ফুলে উঠবে এবং ভিতরে ফাঁপা হয়ে যাবে।
যদি কিছু পয়েন্ট আকারে দেখতে চাই সেম জিনিসই দেখো, শক্তি উৎপন্ন, এটিপি তৈরি, বুঝতে পারছো সব শক্তির উৎস, মানে সব শক্তি তৈরি করছে এই শ্বসন। দৈহিক বৃদ্ধি বিকাশ, ওই কোষ বিভাজনের কথা বলছে, জীবের গঠন বৃদ্ধি সবকিছু এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা করতে পারছি, কারণ শক্তি তো ও দিচ্ছে, সাপ্লাই দিচ্ছে। জৈবনিক ক্রিয়া সচল রাখা, আমাদের বডির অভ্যন্তরে অনেক কাজ করতে হয়, চলন, রেচন, প্রজনন সবকিছু শক্তির সাপ্লাই দিচ্ছে কে? শ্বসন। তাপমাত্রা নিয়ন্ত্রণ, তো শ্বসনের কারণে আসলে মেইনলি বডিতে হিট তৈরি হয়। হ্যাঁ, তো তুমি দেখতেই পেয়েছো শ্বসনের ঠিক নিচে তাপশক্তি লেখা ছিল না? হ্যাঁ, তো তাপশক্তি লেখা ছিল। তোমার বাইরের টেম্পারেচার একরকম, তোমার বডি কোনো ধরনের টেম্পারেচার সৃষ্টি করছে না। আমাদের বডির একটা ঠিক অ্যামাউন্ট অফ টেম্পারেচার মেনটেন করতে হবে, তাই না? যাই হোক, আমাদের বডির টেম্পারেচার তো আর ওঠানামা করছে না, তাই না? তো সেটা মেনটেন করার জন্য আমার কি লাগবে? শ্বসন, যাতে পরিবেশের সাথে আমি, মানে পরিবেশের টেম্পারেচার খুবই ড্রপ করলে আমি যেন মানে একেবারে লো টেম্পারেচারে গিয়ে মরে না যাই। হ্যাঁ, সেটাও মেনটেন করতে পারবে। খাদ্য প্রস্তুত জারণ, এই প্রক্রিয়ার মাধ্যমে কোষে সঞ্চিত জটিল খাদ্য জারিত হয়ে সরল খাদ্য এবং শক্তিতে পরিণত হয়। তো আমরা যেটা খাচ্ছি, যেমন আমরা কিন্তু এই যে পলিস্যাকারাইড খাচ্ছি, তাই না? ওটা তো আর আমাদের বডির কোনো হেল্প করছে না, আমাদের বডির হেল্প লাগবে হচ্ছে এটিপি। তো ও কোনো শক্তি চেনে না, ও চেনে শুধু এটিপি। তো সেই এটিপি তৈরি করার প্রসেসটাই করে দিচ্ছে শ্বসন। তার মানে শ্বসন ছাড়া আমাদের বডি, তুমি যতই খাওয়া দাওয়া করতা, যদি এটিপি তৈরি না করতে পারতো কোনো কাজই করতে পারতো না। বুঝতে পারলে? ওকে, চলো আমরা এখন আবার কি করব, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখে নেব। তাহলে সবাই রেডি হও, চটপট অ্যান্সার করে ফেলো। এনডিসি 21-এর প্রশ্ন, পাইরুভিক অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? বলেছি না আমি, 3 কার্বন বিশিষ্ট, তাই না? শ্বসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ মানে কি? যেখানে সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন হয়। কোন ধাপে ছিল? দেখেছি না আমরা, ক্রেবস চক্রতে ছিল না? হ্যাঁ। গ্লাইকোলাইসিসে মোট কতটি এটিপি উৎপন্ন হয়? মনে রাখবে, এটিপি উৎপন্নের সময় কিন্তু আমরা বাদ দিব না, মানে এমন নিট এখানে বলে নাই। তো এখানে তুমি চাইলে, যেহেতু এটা এমসিকিউ না, এটা কি বলতো, শর্ট কোয়েশ্চেন, তুমি কিন্তু বলতে পারো যে মোট 8 অণু এটিপি তৈরি হয়। তবে এমনিতে কি ছিল বলতো, 6 + 4 এরকম ছিল না একটা ব্যাপার, তার থেকে আবার 2 বিয়োগ দিতে হয়েছে। তো নিট গিয়ে কিন্তু 8 আসতেছে, তাই না? তো নিট বলতে পারো। মোট যেহেতু বলেছে, তো নিট বলাটা সেফ। আর যদি 2টা বলার অপশন থাকে তাহলে তুমি বলতে পারো 8 আর 10, ঠিক আছে? দেখো এইচসিসি মানে হলিক্রসে 22-এ কিন্তু দেখো একটা কি দিয়েছে, শূন্যস্থান দিয়েছে। হ্যাঁ, তো গ্লুকোজ কোন প্রসেসে পাইরুভিক অ্যাসিডে কনভার্ট হয়? কোন ধাপে? গ্লাইকোলাইসিসে না? তাহলে এটা হবে গ্লাইকোলাইসিস। কার্বন ডাইঅক্সাইড বের হলো অ্যাসিটাইল কোয়ে, এ দেখো ক্রেবস চক্র। এবার দিয়েছে কার্বন ডাইঅক্সাইড ড্যাশ জিটিপি ড্যাশ। এখানে একটা সমস্যা আছে, দাঁড়াও দেখাচ্ছি। যেখান থেকে আমি নিয়েছি, মানে গাইড যেখান থেকে কোয়েশ্চেন সরবরাহ করা হয়েছে, তারা অ্যান্সার হিসেবে দিয়েছে যে কার্বন ডাইঅক্সাইড, পানি এবং তাপশক্তি। এখন এখানে তো পানি তো আর হওয়ার কথা না। আই থিঙ্ক যেহেতু জিটিপি আলাদা করে দিয়েছে, হ্যাঁ জিটিপি আলাদা করে দিয়েছে, তাহলে এখানে FADH2 NADH2 এগুলো হওয়ার কথা। ঠিক আছে, দাঁড়াও দেখাচ্ছি। আমরা এটা কত পেজ ছিল, এটা 66। ওকে, এই যে আমরা এটা কি পড়লাম দেখো, কাইন্ড অফ লাইক এই যে এটার মতো করে দিয়েছে। হ্যাঁ, এখানে এটার মতো করে দিয়েছে, এই জন্যই কিন্তু ওরা অ্যান্সার কি দিয়েছে, পানি দিয়েছে আর তাপশক্তি দিয়েছে। এখন আমার কথা হচ্ছে, ওরা তো এটিপি দেয়নি, ওরা জিটিপি দিয়েছে। মানে হলিক্রসে হচ্ছে তোমার প্রশ্নে জিটিপি দিয়েছে, তাহলে ওর সাথে আবার FADH2 NADH2 চলে আসছে। যদি কোয়েশ্চেন ওরা মানে ভুল কালেক্ট করে থাকে, এখানে এটিপি থাকে, তাহলে কোনো সমস্যা নেই, অবশ্যই পানি হবে আর তাপশক্তি হবে। কিন্তু যদি জিটিপি আসলে থেকে থাকে, তাহলে কিন্তু একটা কনফিউশন থেকে যায়, FADH2 আর NADH2 হওয়ার কথা, তাই না? এখন কথা হচ্ছে যে একেবারে এই সিকোয়েন্স অনুসারেই তো দিয়েছে, এজন্য ওরা সেফ থাকার জন্য পানি আর তাপশক্তি অ্যান্সার দিয়েছে। তোমরা বেশি চিন্তা করিও না, এরকম ধরনের প্রশ্ন থাকলে জেনারেলি 2টাই নেওয়া হয়, 2 ধরনের অ্যান্সারই নেওয়া হয়। অ্যাডমিশন টেস্টগুলো কিন্তু খুবই ফ্লেক্সিবল হয়, তোমার যত ধরনের অ্যান্সার পসিবল সবগুলো কিন্তু ওরা নেওয়ার চেষ্টা করে। তো বেশি কনফিউজড হবে না। এই ধরনের, এই যে আমি কিন্তু তোমাদেরকে একটা অ্যান্সার বলে ওটা নিয়ে বুঝিয়ে ফেলতে পারতাম, তাই না? কিন্তু আমি জাস্ট চাচ্ছি যে তোমরা যেন বোঝো, এরকম কিন্তু অনেক সিচুয়েশন ক্রিয়েট হবে। এক্সাম হলে কি ধরনের সিচুয়েশন হবে কেউ প্রেডিক্ট করতে পারে না, তাই না? তো এক্সাম হলে
এই ধরনের সমস্যা হলে কখনোই কনফিউজ হবে না। তুমি যদি একটা অ্যান্সার জানো যেটা অবশ্যই হবে, একটা লজিক অনুসারে ওটা অ্যাটলিস্ট হবে, তুমি সেটা লিখে আসো, ওটা নিয়ে চিন্তা করিও না, কারণ দেখা যাবে ওই অ্যান্সারটাও তারা নিচ্ছে। বোঝা গেল? ওকে, তাহলে চলো ব্যাক টু আওয়ার পড়াশোনা। পেজ 66। হ্যাঁ, তাহলে ওরা হচ্ছে চারটার মতো করে দিয়েছে, তাহলে এখানে আসলে জিটিপি হওয়ার না হয়ে এটিপি হওয়া উচিত, তাই না? তাহলে কিন্তু পানি তাপশক্তি খুবই সুন্দর অ্যান্সার হিসেবে চলে আসে। ওকে, তাহলে এটা ছিল হলিক্রসের প্রশ্ন। পরেরটা দেখি, অ্যাসিটাইল কো এর পরের ধাপ যে অঙ্গাণুতে হয় তা সৃষ্টিতে কোনটির ভূমিকা? অ্যাসিটাইল কো এর পরের ধাপ কে? অ্যাসিটাইল কো এর পরের ধাপ হচ্ছে ক্রেবস সাইকেল। তো এইটাতে কিন্তু তোমার কোশ্চেনের মধ্যে কি আছে বলো? প্যাচ আছে, অনেক কিছু চেয়েছে। এই পর্যন্ত আস্তে আস্তে দেখি। অ্যাসিটাইল কো এর পরের ধাপকে পেলাম কি? ক্রেবস সাইকেল, ক্রেবস চক্র। এটা কোন অঙ্গাণুতে হয় বলো তো? আমরা সবাই জানি এটা হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়াতে, মাইটোকন্ড্রিয়াতে হয়। মাইটোকন্ড্রিয়াতে যদি এটা হয়, এই তা সৃষ্টিতে কোনটির ভূমিকা? মানে এটা আবার কোন চ্যাপ্টারের কোয়েশ্চেন চলে গেল বলো? সেকেন্ড চ্যাপ্টারের কোয়েশ্চেনে চলে গেল। মাইটোকন্ড্রিয়া কে সৃষ্টি করে বলো? মাইটোকন্ড্রিয়া সৃষ্টি করে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তার মানে অ্যান্সার কি বলো? অ্যান্সার হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কতগুলো ধাপ পেরিয়ে আসতে হলো। অ্যাসিটাইল কো এর পরের ধাপ হচ্ছে ক্রেবস চক্র, ক্রেবস চক্র হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া সৃষ্টি হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সাহায্যে। বুঝতে পেরেছ? ওকে, অ্যাসিটাইল কোয়ে যেখানে সৃষ্টি হয় সেখানে কোনটি উৎপন্ন হয় না? অ্যাসিটাইল কোয়ে আগে ধরা হতো ও হচ্ছে তোমার সাইটোপ্লাজমে হয়, এরপর দেখা গেছে ও হচ্ছে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হয়। ঠিক আছে, তো এইখানে এই অ্যান্সারটা মানে যখন এইচএসসি 21-এ আসছিল, হ্যাঁ, তখন পর্যন্ত বইয়ে, মানে আমি তো হচ্ছে তোমার 22-এ পরীক্ষা দিয়েছি, তখনও এসএসসির কথা বলছি, তো তখনও আসলে বইয়ে কি থাকতো জানো? ও সাইটোপ্লাজমে হয়। তখন যেহেতু কোয়েশ্চেনটা এসেছিল, তাহলে অ্যান্সার হিসেবে লিখেছিল সাইটোপ্লাজমে, এবং সাইটোপ্লাজমে কোনো শক্তি উৎপন্ন হয় না। বাট আমি তোমাদের বই চেক করেছি এবং সেখানে দেখেছি আগে ধারণা করা হতো সাইটোপ্লাজমে হয়, বাট ও আসলে কোথায় হয়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে হয়। তাহলে তোমাদের জন্য এই কোয়েশ্চেনটা অ্যাপ্লিকেবল না। তাও তোমাদেরকে আমি জাস্ট দেখানোর জন্য, যেহেতু তোমরা অনেকেই এই বইগুলো সলভ করবে, তখন দেখে যেন কনফিউজড না হয়, এজন্য আমি একটু দেখিয়ে দিলাম। বুঝতে পেরেছ? আচ্ছা, ক্রেবস চক্রে এটিপির পরিমাণ, ওই যে আমরা মাত্র ছকটা করে আসলাম না, ওই ছক লিখে দিবে, একেবারে ছকটা লিখে দিবে, প্লাস নিচে ওদের কোন কয় অণু থেকে কি এটিপি তৈরি হয় এগুলো লিখবে। বুঝতে পারছো? আচ্ছা, এবার দেখো ক্রেবস চক্রে কি উৎপন্ন হয়। তো এইটা তো এক লাইনে লিখে দিবে যে NADH2 উৎপন্ন হয় 6 অণু, FADH2 হয় 2 অণু, এবং 2 অণু জিটিপি হয়, এবং 4 অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। বুঝতে পেরেছো? এভাবে করে আগেরটাই কিন্তু চেয়েছিল, মানে কোশ্চেনের পার্থক্যটা তুমি করতে শেখো। এটিপি এর পরিমাণ ডিরেক্ট বলেছে, তখন কিন্তু তোমার এই নিট কথা চার্ট সব দেখাতে হবে, কিন্তু যখন জাস্ট কি উৎপন্ন হয় এক লাইনে কোয়েশ্চেন এসেছে, তখন কিন্তু তোমার ছোটভাবে উত্তর দিতে হবে। তাহলে দেখো দুইটাই কিন্তু সেন্ট জোসেফ 22-এ এসেছে। কেন? কারণ ওই যে যেহেতু শিফটে এক্সাম হয়, তো এক শিফটে হয়তো বড় করে সবকিছু জানতে চেয়েছে, আরেকটায় জাস্ট কি কি উৎপন্ন হয় সেটা জানতে চেয়েছে। বুঝতে পারছো? এখন দেখো এমসিকিউ। সেন্ট জোসেফ 20, অবাধ শ্বসনে ইথাইল অ্যালকোহল উৎপাদিত হয়। হ্যাঁ হয়। পাউরিটি এই প্রক্রিয়া তৈরি হয়। ঠিক আছে। ইস্ট এবং ব্যাকটেরিয়ার শ্বসনে সম্পাদিত হয়। হ্যাঁ, সবগুলোই। তাহলে তোমরা কিন্তু এই কোয়েশ্চেনগুলো সলভ করেছো আমার সাথে, তাই না? তাহলে এখন দেখো আমরা কি করব বলো? প্রবাবল কোয়েশ্চেন সলভ করব। আমাদের চ্যাপ্টারের ওভারভিউ কিন্তু কমপ্লিট। তোমাদের সবার কমপ্লিট হয়েছে তো? আই হোপ হয়েছে। তাহলে চলো আমরা এখন অনেক টাইপের কি দেখবো? কোয়েশ্চেন দেখবো। প্রথম টাইপ কি? এমসিকিউ। লেটস স্টার্ট। আমরা কিন্তু র্যাপিড ফায়ার টাইপের করব, হ্যাঁ? তো তাহলে যে আগে উত্তর দিতে পারবে সে উইনার। তো তোমরা সবাই আগে আগে উত্তর দেবে, আমার আগে। ওকে, চলো শুরু করি। C3 উদ্ভিদের প্রথম স্থায়ী যৌগ কে ছিল? 3 কার্বন বিশিষ্ট 3PGA, তাই না? তোমরা কি আমার আগে পেরেছো? পারার কথা, তাই না? C4 গতিপথের প্রথম স্থায়ী পদার্থ কি শিখেছি? OAA, 4 কার্বন বিশিষ্ট OAA, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড।
ক্রেবস চক্রে কোনটির জারণ ঘটে? জারণ কার ঘটে? ক্রেবস চক্রে আসে কে? অ্যাসিটাইল কোয়ে আসে না? হ্যাঁ, পরের ধাপে মানে এর আগের ধাপে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয়, যেটা এই ধাপে কি হবে? ব্যয়িত হয়ে যাবে। ঠিক আছে, অ্যাসিটাইল কোয়ে। সবাত শ্বসনে ক্রেবস চক্রে কতটি এটিপি উৎপন্ন হয় বলো? আমরা হিসাব দেখেছি না, ক্রেবস চক্রে হিসাবে কিন্তু ছিল, ওর আলাদা করে তুমি যদি হিসাব করে দেখো তখন কিন্তু দেখবে 24 অণু। শুধু ক্রেবস চক্রে 24 অণু। তারপর দেখো এটা কি 8 নাকি 4 কে জানে। এটা হচ্ছে গ্লাইকোলাইসিস, দাগ দিলে আবার তোমরা কি বুঝবে? এটা হচ্ছে গ্লাইকোলাইসিস, এটা হচ্ছে অল, এটা হচ্ছে ক্রেবস। আর 6 কোনটায় বলো তো? 6 হচ্ছে অ্যাসিটাইল কো এ। বুঝতে পেরেছ? সবগুলো ধাপের আলাদা আলাদা বললাম। অবাত শ্বসনে কোনটি উৎপন্ন হয়? সংকেত দেখে বোঝো। এটা কেউ না, পাইরুভিক অ্যাসিডের তো C3 হওয়া লাগবে। এটা হচ্ছে আমার ইথাইল অ্যালকোহল, যেটা আর কি আমার লাগবে, ইথাইল অ্যালকোহল। পেরেছো তোমরা? এটা কিন্তু ইথাইল অ্যালকোহল, এটা কিন্তু অ্যান্সার হবে। আর এটা হচ্ছে গ্লুকোজ, নিচেরটা পানি, আর উপরেরটার নাম নাই। C3 যদি হতো, যদি এখানে C3 হতো তাহলে এটাকে বলতে পারতাম পাইরুভিক অ্যাসিড, যদি C3 হতো। ওকে, এবার দেখো পানি বিভাজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন, ইলেকট্রন উৎপন্ন করার প্রক্রিয়াকে কি বলে? আমরা এটা নিয়ে কথা বলেছিলাম। এটা কিসের উপস্থিতিতে হয়? আলোর উপস্থিতিতে। এবং ভাঙাকে কি বলেছিলাম? লাইসিস। তাহলে নাম কি? ফটোলাইসিস। পেরেছো তোমরা সবাই? এটিপি তৈরির প্রক্রিয়াকে কি বলে? আলোর উপস্থিতিতে যদি উৎপন্ন হয় তখন ফোটো থাকবে। আর এটিপি তৈরিকে নর্মালি বলে হচ্ছে ফসফোরাইলেশন। তাহলে দুইটা মিলে ফোটো ফসফোরাইলেশন। ক্লোরোফিল আলোক রশ্মি হতে কোনটি শোষণ করে? আলোর কণার নাম কি? ফোটন। কিটো অ্যাসিড কয় কার্বন বিশিষ্ট? দেখেছি কি অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হয় 6 কার্বন বিশিষ্ট। আবার রিভিউ করি, রাইবুলোজ 1,5 বিস ফসফেট বা ডাইফসফেট থেকে সাথে কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়, 6 কার্বনের অস্থায়ী কিটো অ্যাসিড তৈরি হয়। অস্থায়ীটা থাকতে পারে না, তাই ভেঙে 3 কার্বন বিশিষ্ট 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করে। মনে থাকবে? আচ্ছা, তাহলে দেখো 6 কার্বনের হবে কিটো অ্যাসিড। সাধারণত কত তরঙ্গ দৈর্ঘ্যের আলোয় সালোক সংশ্লেষণ সবচেয়ে ভালো হয়? তো আমাদের রেঞ্জ ছিল, একটা হচ্ছে তোমার 400 ছিল, 400 থেকে 800, একটা 400 থেকে 480 একটা রেঞ্জ ছিল, আর ছিল হচ্ছে 680 ন্যানোমিটার আলাদা করে। তো এখানে উত্তরে আমি 400 থেকে 480 দেখতে পাচ্ছি না, খালি 680 দেখতে পাচ্ছি, তো ওটা হবে উত্তর। ওকে, 3 অণু NADH2 থেকে কয়টি এটিপি? 1 অণু থেকে 3, 3 থেকে 3 3 আর 9। পারছো তো তোমরা সবাই? আমার আগে কিন্তু পারতে হবে। হ্যাচ এবং স্ল্যাক চক্রের প্রথম স্থায়ী পদার্থ, হ্যাচ এবং স্ল্যাক চক্রে আসলে C4 গতিপথ, তাই না? C4 এর প্রথম স্থায়ী পদার্থ ওই যে পড়ে এসেছে, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, পি চিহ্নিত অংশটির নাম। 3টা কি দেখতে পাচ্ছি আমরা? ফসফেট, 3টা ফসফেট। আমরা এখানে এটার নাম তাহলে কি বলতে পারবো? ট্রাই, আর আছে কি? ফসফেট, তাহলে নাম হবে ট্রাইফসফেট। বুঝতে পারছো? এটা কিন্তু এটিপি হবে না, এটিপি কিন্তু এই পুরোটা মিলে কি বলতো? পুরোটা হচ্ছে আমার এটিপি। আর ওইটুকু অংশ শুধুমাত্র ট্রাইফসফেট। শ্বসনের জন্য উত্তম তাপমাত্রা কি ছিল? অবশ্যই 20 থেকে 45 ডিগ্রি সেলসিয়াস ছিল। বাতাসে কার্বন ডাইঅক্সাইডের ঘনত্ব অতিমাত্রায় বেড়ে গেলে কি হয়? কি বলেছিলাম? খুব সুন্দর করে এটা বুঝিয়েছে। পাতার মেসোফিল টিস্যুর অম্লত্ব বেড়ে যায়। কেন বেড়ে যায়? কারণ হচ্ছে আমার বাইকার্বনিক অ্যাসিড H2CO3 উৎপন্ন হয়, সেটার জন্য অম্লত্ব বাড়ে। ওকে, সালোক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক কোনটি? ভেতরে থাকে, সালোক সংশ্লেষণকে নিয়ন্ত্রণ করে। এই অপশনগুলোর মধ্যে কে হবে বলো? সালোক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাবক পটাশিয়াম অনুঘটক হিসেবে কাজ করে, আর বাকিগুলো কিন্তু কেউ অভ্যন্তরীণ নাই, সবাই বাহ্যিক। পাইরুভিক অ্যাসিডের সংকেত
কি শিখিয়েছি এটা ছিল না? হ্যাঁ, অ্যাসিটাইল কোএ ধাপে কত অণু এটিপি তৈরি হয়? অ্যাসিটাইল কোএ দুইটা কি তৈরি হয়েছিল? NADH2, তাহলে কত অণু হবে? 6 অণু। একটু আগে কিন্তু এটাও লিখে দিয়ে এসেছি। কোনটির উপস্থিতিতে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়? ওই যে কিছু বিষাক্ত পদার্থ ছিল, ক্লোরোফর্ম, মিথেন, হাইড্রোজেন সালফাইড, তাই না? তাহলে কোনটা হবে? ক্লোরোফর্ম। বুঝতে পারছো? তোমরা কিন্তু পারছো তো তোমরা সবাই আমার আগে তোমাদের কিন্তু এগুলো SSC তেও প্র্যাকটিস থাকার কথা, তাই না? ওকে। সি ধাপে কতটি এটিপি উৎপন্ন হবে? সি ধাপে, তার মানে ক্রেবস চক্র। আরেকটা প্রশ্ন এভাবে ছিল, তাই না? 24 অণু ছিল উত্তর। সালোক সংশ্লেষণের আলোক পর্যায়ে কি ঘটে? আলোক পর্যায়ে অপশনগুলো পড়ে দেখো। পানি জারিত হয়ে অক্সিজেন উৎপন্ন হয়, FADH2 NADH2 জারিত হয়, কার্বন ডাই অক্সাইড বিজারিত হয়ে শর্করা উৎপন্ন, অক্সিডেটিভ ফসফোরাইলেশনের ফলে শক্তি উৎপন্ন হয়। আলোক পর্যায়ে তো পানি জারিত হয়ে অক্সিজেন, এটা হবে ফটোলাইসিস, হয় না? 1 অণু NADH2 থেকে 3 অণু ATP, এটা কোথায় ঘটে? মাইটোকন্ড্রিয়ায়, ক্রেবস চক্র, তাই না? নিচের কোন উদ্ভিদটির প্রথম স্থায়ী যৌগ? অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই তিনটা তো হচ্ছে C3, এটা হচ্ছে C4, তাহলে অ্যামারান্থাস হবে উত্তর। নোটে গাছ ছিল না এটা। অবাধ শ্বসন কোথায় ঘটে? ব্যাকটেরিয়া আর ইস্টে ছিল, প্রোটোজোয়া ছিল না। 1 আর 3 হবে। এই বিক্রিয়া, তার মানে এটা কি দেখাচ্ছে? শ্বসন। শ্বসন, কিন্তু আবার অবাধ শ্বসন। অবাধ শ্বসন কোথায় হয়? ইস্টে। অবাধ শ্বসন কোথায় হয়? ইস্ট। আলোর পরিমাণ যদি অনেক বেড়ে যায় তাহলে কোনটি ঘটে? পাতার ভেতরের এনজাইম নষ্ট হয়, সালোক সংশ্লেষণের হার কমে, এবং ক্লোরোফিল উৎপাদন কমে যায়। এটা সবগুলাই হওয়ার কথা, সবগুলা। কোন আলোতে সালোক সংশ্লেষণ ভালোভাবে হয়? আমরা দেখেছিলাম যে সবুজ আর হলুদে খারাপ হয়, লাল, নীল, বেগুনি, কমলা এগুলোতে ভালো হয়। তাহলে অ্যান্সার কোনটা হবে? লাল এবং কমলা, বি নাম্বার। বুঝতে পারছো? প্রতিমোল এটিপির প্রান্তীয় ফসফেট গ্রুপে কত কিলো ক্যালোরি শক্তি জমা থাকে? 7.3 কিলো ক্যালোরি। আর যদি কিলো জুলে চাইতো তাহলে হতো এটা 30.55। এটা হচ্ছে কি? কিলো জুল, ঠিক আছে? আর কিলো ক্যালোরি হচ্ছে 7.3। সালোক সংশ্লেষণের অভ্যন্তরীণ প্রভাব ভিতরে থাকে এবং নিয়ন্ত্রণ করে। পটাশিয়াম অনুঘটক হিসেবে কাজ করে। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ বায়ুমণ্ডলের শতকরা কত ভাগ কার্বন ডাই অক্সাইড ব্যবহার করতে পারে? 1 ভাগ পর্যন্ত ব্যবহার করতে পারে, তাই না? আচ্ছা, পারছো তো সবাই? MCQ 31। কোন গ্যাসের ফলে রুটি ফুলে যায়? ইস্ট অবাধ শ্বসনের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করে, তার কারণে রুটি ফুলে যায়। আচ্ছা, কখন শ্বসনের হার বেড়ে যায়? আমরা দেখেছিলাম যে দিনের বেলায় উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্র খোলা থাকে, এজন্য হচ্ছে শ্বসনের হার বেড়ে যায়, দেখেছি না? তো দিনের আলোতে হবে। বাতাসে অক্সিজেনের হার যদি বেড়ে যায় তাহলে সালোক সংশ্লেষণের কি পরিবর্তন ঘটবে? সালোক সংশ্লেষণে অক্সিজেন উৎপন্ন হয়, প্রোডাক্ট ছিল, তাই না? তো অক্সিজেন যদি বেড়ে যায় তাহলে সালোক সংশ্লেষণ কমে যাবে। ইনভার্স রিলেশনশিপ, ইনভার্সলি প্রপোর্শনাল। ঠিক আছে? ইলেকট্রন প্রবাহতন্ত্রের শেষ গ্রহীতা, সবার শেষে কে গ্রহণ করে? অক্সিজেন। ঠিক আছে, এটা কিন্তু জেনে রাখতে হবে তোমাদের। গ্লাইকোলাইসিস বিক্রিয়া সম্পূর্ণ করতে কয়টি বিক্রিয়া ঘটে? গ্লাইকোলাইসিসে মোট আসলে 9টা বিক্রিয়া আছে। তোমাদের এখনো জানার কথা না, তবে মোট 9টা বিক্রিয়া আছে, জেনে রাখতে পারো, কয়দিন পরেই তো পড়তে হবে। কোনটি ভিন্ন প্রকৃতির? ক্যালভিন চক্র, C4 চক্র, ফসফোরাইলেশন ক্যাম্প। তো এই তিনটা কি দেখো তো? এই তিনটা হচ্ছে আমার গতিপথ, আর ফসফোরাইলেশন এটা হচ্ছে এটিপি তৈরির প্রক্রিয়া, তাহলে ফসফোরাইলেশন ডিফারেন্ট। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় উৎপন্ন পদার্থ পানি, গ্লুকোজ, অক্সিজেন।
সালোক সংশ্লেষণে তো তোমার হচ্ছে গ্লুকোজ উৎপন্ন হবে আর অক্সিজেন, পানি তো উৎপন্ন, পানি, হ্যাঁ পানিও তো 6 অণু পানি উৎপন্ন হচ্ছে না, সবগুলো হবে অ্যান্সার। শ্বসন প্রক্রিয়া জীবদেহে কত ঘন্টা? সব সময় ঘটতে থাকে, 24 ঘন্টা। কোনটির উপস্থিতিতে সালোক সংশ্লেষণে ব্যাঘাত ঘটবে? মিথেন, ওই যে বিষাক্ত পদার্থ ছিল। এক অণু গ্লুকোজ জারণের তৃতীয় ধাপে কত অণু কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়? তৃতীয় ধাপে তো 4 অণু ছিল ক্রেবস চক্রে। তো আমাদের এমসিকিউ শেষ। তোমরা কত মার্কস পেয়েছো? মোট কত ছিল? 40টা ছিল। 40টার মধ্যে তোমরা কত পেয়েছো আমাকে জানিও। হ্যাঁ, আমি তো দেখতে চাই যে তোমরা আসলে কেমন পারো। আমাকে জানিও কমেন্টে, আমি দেখবো না। ওকে, এবার দেখো টাইপ 2 জ্ঞানমূলক প্রশ্ন। চলো শুরু করি। অবাধ শ্বসন বলতে কি বোঝায়? অক্সিজেনের অনুপস্থিতিতে পাইরুভিক অ্যাসিড বা শ্বসনিক বস্তুর কি ধরনের জারণ হবে? অসম্পূর্ণ জারণ হবে, তাই না? যে প্রক্রিয়ায় অক্সিজেনের অনুপস্থিতিতে হয় তাকে অবাধ শ্বসন বলে। এখানে শ্বসনিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়া, মেইন এই কথাটা লিখতেই হবে, শ্বসনিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়া কোষমধ্যস্থ এনজাইমের সাহায্যে আংশিক রূপে জারিত হয়। কি কি উৎপন্ন করতে পারে? ইথাইল অ্যালকোহল উৎপন্ন করতে পারে, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন করতে পারে, কার্বন ডাই অক্সাইড এবং সামান্য পরিমাণ শক্তি উৎপন্ন করে, তাকে হচ্ছে অবাধ শ্বসন বলে। এইটা বিক্রিয়াটা তারপর দিয়ে দিতে পারো, গ্লুকোজের সাথে অক্সিজেন মিলে কার্বন ডাই অক্সাইড, পানি, শক্তি এগুলো উৎপন্ন হচ্ছে। ঠিক আছে। C4 উদ্ভিদ বলতে কি বোঝায়? C4 উদ্ভিদে এখন দেখি এখানে কার্বন বিজারণের কয়টা ধাপ আছে, মানে পথ আছে তোমাদের বইয়ে? 3টা। তার মধ্যে একটা হচ্ছে C4। এভাবে করে বলতে পারো, সবুজ উদ্ভিদে সংঘটিত সালোক সংশ্লেষণের অন্ধকার পর্যায়ে কার্বন ডাই অক্সাইড বিজারণের 3টা গতিপথ রয়েছে। এর মধ্যে একটা হচ্ছে হ্যাচ এবং স্ল্যাক চক্র বা C4 গতিপথ। যেসব উদ্ভিদে C3ও হয়, C3 কিন্তু সবসময় হবে, C3 হওয়ার পাশাপাশি এই C4ও ঘটে, তাদেরকে হচ্ছে C4 উদ্ভিদ বলে। এখানে উৎপাদন ক্ষমতা বেশি, সালোক সংশ্লেষণের হারও বেশি। উদাহরণ হচ্ছে ভুট্টা, আখ, মুথা ঘাস, নটে গাছ, এগুলা তোমাদের বইয়ে যা যা ছিল সেগুলো সবই লিখে দেয়া। ফটোলাইসিস কি? ফটোলাইসিস কিন্তু আমি বলেছিলাম, আলোর উপস্থিতিতে কে ভাঙবে? হাইড্রোজেন, পানি ভাঙবে। পানি ভেঙে কি কি উৎপন্ন হয়? অক্সিজেন, হাইড্রোজেন বা প্রোটন এবং ইলেকট্রন। ঠিক আছে, তো এগুলো উৎপন্ন হচ্ছে, এই প্রক্রিয়াকে বলে ফটোলাইসিস। সংজ্ঞাটা, সূর্যালোক এবং ক্লোরোফিলের সহায়তায় পানি বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন, ইলেকট্রন। তো তুমি বিক্রিয়াটা লিখতে পারো, রিয়াকশনটা লিখে দিও। রিয়াকশন হচ্ছে তোমার H2O ভাঙবে H প্লাস প্লাস ইলেকট্রন প্লাস হচ্ছে অক্সিজেন। বিক্রিয়াটা লিখে দিও। গ্লাইকোলাইসিস বলতে কি বোঝায়? এটা হচ্ছে শ্বসনের প্রথম ধাপ, তাই না? যে প্রক্রিয়ায় কোষের সাইটোপ্লাজমে এক অণু গ্লুকোজ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ায় জারিত হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়, তাকে হচ্ছে গ্লাইকোলাইসিস বলে। তো আমরা বিক্রিয়ককেও বললাম এবং উৎপাদকেও বললাম। গ্লাইকোলাইসিসকে, এই যে এটা তোমাদের জানার কথা না, এটা হচ্ছে নাই, ইএমপি প্যাথওয়ে বা সাইটোপ্লাজমিক শ্বসন বলে। এই প্রক্রিয়া অন্য কোনো অক্সিজেনের, এই প্রক্রিয়ার জন্য কোনো অক্সিজেন লাগবে না। তাই গ্লাইকোলাইসিস সবাতে এবং অবাধ শ্বসন উভয়ের প্রথম ধাপ, এটা বলতে পারো। গ্লাইকোলাইসিস অবাতেও হয়, সবাতেও হয়, তবে ইএমপি প্যাথওয়ের কথা নাই। 3PGA, C3 উদ্ভিদে উৎপন্ন কি হয়েছিল? প্রথম স্থায়ী পদার্থ 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড। ঠিক আছে, এবং এখানে বলে দিও C3 উদ্ভিদের প্রথম স্থায়ী পদার্থ। এটা কিন্তু অবশ্যই বলে দিবে। কি কেন জানো? এই যে কলেজগুলো কিন্তু একটু স্পেসিফিক অ্যান্সার চায়। তুমি জাস্ট এইটা পূর্ণরূপ বলে দিলে তাহলে তো তোমার মধ্যে এবং আরেকটা স্টুডেন্টের মধ্যে পার্থক্য কিভাবে করবে? যে স্টুডেন্ট অবশ্যই একটু ভালো করে ব্যাখ্যা করে স্পেসিফিকভাবে লিখবে, সেই ভালো নাম্বার পাবে। ওকে, টাইপ 3 হচ্ছে ব্যাখ্যামূলক প্রশ্ন। হ্যাঁ, তো ব্যাখ্যামূলক প্রশ্নের প্রথমটাই হচ্ছে C3 এবং C4 উদ্ভিদের মধ্যে 2টা পার্থক্য লিখতে বলেছে। তো C3 দেখো, প্রথম মানে স্থায়ী পদার্থগুলো বললেই হয়, ও হচ্ছে 3PGA,
ও তুমি হচ্ছে জাস্ট ওরা বলেছে কি 3 কার্বনের কথা বলেছে, তুমি চাইলে নামগুলো লিখে দিবে, যেমন ওরটা হচ্ছে 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, নামগুলো লিখে দিবে, ইটস অ্যাডভাইজেবল। আর 3 C3 উদ্ভিদের সালোকসংশ্লেষণের হার উৎপাদন ক্ষমতা কম, আর ওর হচ্ছে তুলনামূলক বেশি C4 এ, বুঝতে পেরেছো? অবাধ শ্বসন অপেক্ষা সবাধ শ্বসনে বেশি শক্তি কেন তৈরি হয়? কারণ অক্সিজেন ইনভলভড, অক্সিজেন খুবই শক্তিশালী একটা জারক পদার্থ, ও সব কিছুকে মানে অসম্পূর্ণ জারণ কিছু হবে না, সম্পূর্ণ জারণ হবে। আর সম্পূর্ণ জারণ মানে কোনো আংশিক বিক্রিয়া না হয়, সম্পূর্ণ যখন বিক্রিয়া হয় তখন শক্তি বেশি পাওয়া যাবে না। তো সেটাই হচ্ছে এখানে ভালো করে বলছে, সবাধ শ্বসনে অক্সিজেনের প্রয়োজন হয়, আর অক্সিজেন একটি জারক পদার্থ, যার ফলে শ্বসনিক বস্তু শর্করা, প্রোটিন, লিপিড এগুলো কি সম্পূর্ণভাবে হচ্ছে ভাঙবে, জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড, পানি এবং বিপুল পরিমাণে শক্তি উৎপন্ন করে। আর অবাধ শ্বসনে কি অক্সিজেনের অনুপস্থিতিতেই ঘটে, তাই শ্বসনিক বস্তু অক্সিজেনের সাহায্য ছাড়া কোষের ভেতরকার এনজাইম দিয়ে আংশিক রূপে জারিত হয়। আংশিক রূপে জারিত হয়ে বিভিন্ন প্রকার জৈব অ্যাসিড, কার্বন ডাই অক্সাইডের সামান্য পরিমাণে হচ্ছে শক্তি উৎপন্ন করে। তাহলে অক্সিজেনের অনুপস্থিতিতে হওয়ার কারণে মানে মেইন কথা কি, তোমার কি পয়েন্ট মনে রাখলেই হবে, অক্সিজেন না থাকলে অসম্পূর্ণ জারণ হয়, অসম্পূর্ণ জারণে কম শক্তি পাওয়া যায়। যদি অক্সিজেন থাকতো সবাতের মতো তাহলে সম্পূর্ণভাবে জারিত হতো, শক্তিও বেশি পাওয়া যেত। ক্লিয়ার? ওকে। এটিপিকে জৈব মুদ্রা কেন বলা হয়? সবচেয়ে কমন কোয়েশ্চেন, এসএসসিতে পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছো, জানোই যে এইটাই সব শক্তি হচ্ছে জমা রাখবে। জীবন পরিচালনার জন্য প্রতিনিয়ত হচ্ছে আমাদের অনেক জৈব রাসায়নিক বিক্রিয়া হচ্ছে করতে হবে, সেই জন্য হচ্ছে উচ্চ শক্তি লাগবে। এই শক্তি কে দিবে? এই শক্তি যোগান দিবে এটিপি। এই এত কিছু লিখতে হবে না, এগুলো বাদ। তো এটিপি হচ্ছে ইত্যাদি এটিপির মধ্যে হচ্ছে শক্তি জমা থাকবে, তো প্রয়োজন অনুসারে ও হচ্ছে শক্তি দিবে, এজন্য এটিপিকে জৈব মুদ্রা বলবে। ঠিক আছে? এটিপি হচ্ছে আমাদের জৈব মুদ্রা। এটিপির কথা বললেই হবে, মানে তোমার এই প্রশ্নটাতে এটিপির কথা চেয়েছে, তো এটিপির কথার মধ্যে তোমার অন্য শক্তির কথা বলার কোনো ধরনের প্রয়োজন নাই, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে দেখো, দুপুরের পর সালোক সংশ্লেষণের গতি কমে যায় কেন? ওই যে শর্করা অনেক বেশি উৎপন্ন হয়ে যায় না, এই জন্য। তো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে শক্তির প্রয়োজন হয় তা সূর্য থেকে আসে। আবার দেখো আলোও কমে যাবে, হ্যাঁ, তো দুইটাই লিখতে পারো। আলোক বিক্রিয়া নিয়ন্ত্রণের জন্য সূর্যালোক প্রয়োজন, আর একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত আলোর পরিমাণ বাড়লে ও কি হবে? ভালো হবে, সালোক সংশ্লেষণ ভালো হবে। কিন্তু দুপুরের পর আলোর পরিমাণ কমতে থাকে, তাই সালোক সংশ্লেষণের গতিও কমে যায়। প্লাস শর্করা জমা হয়, এটাও লিখবে, এটা আরেকটা ইম্পর্টেন্ট কারণ। শর্করা জমা হয়, অতিরিক্ত শর্করা জমা হলে মন্থর হয়ে যাবে, বিক্রিয়া মন্থর হয়ে যাবে। তাপমাত্রা কিভাবে সালোক সংশ্লেষণকে প্রভাবিত করে? তাপমাত্রা হচ্ছে মানে বিশেষভাবে প্রভাবিত করে। নিম্ন তাপমাত্রায় তো হতে পারবে না, আর অতি উচ্চ তাপমাত্রায়ও হতে পারবে না। অপটিমাম টেম্পারেচার 22 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসে এটা হবে। তো সেটাই হচ্ছে বলে দিবে যে তাপমাত্রা প্রভাবিত করে কি, কমেও হবে না, বেশিতেও হবে না, অপটিমাম একটা টেম্পারেচার লাগবে, বুঝতে পেরেছ? টাইপ 4 সত্য মিথ্যা। অ্যাডেনিন এবং রাইবোজ সুগার, আচ্ছা তাহলে তোমরা কি ব্যাখ্যামূলক, জ্ঞানমূলক, এমসিকিউ সবগুলো ডান। এখন আমরা পরের টাইপে চলে এসেছি, সত্য মিথ্যা। এটাও কিন্তু র্যাপিড ফায়ারের মতো তাড়াতাড়ি করব, তো সবাই কিন্তু রেডি হয়ে নাও। এখন আমার আগে উত্তর দিবে, হ্যাঁ। অ্যাডেনিন এবং রাইবোজ সুগার মিলে এটিপি তৈরি হয়, ডাহা মিথ্যা কথা, তাই না? কারণ অ্যাডেনিন আর রাইবোজ মিলে তৈরি হয় অ্যাডিনোসিন, তারপর সেটার সাথে 3টা ফসফেট যুক্ত হয়, তারপর সেটাকে আমরা বলি হচ্ছে এটিপি। ঠিক আছে? তো এটা অবশ্যই মিথ্যা হবে। জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদের চেয়ে কম, এটাও মিথ্যা কথা। কেন? কারণ বেশি হবে, তোমরা জানোই কেন, কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি। আলোক নিরপেক্ষ পর্যায়ে আলোর সরাসরি প্রয়োজন পড়ে না, তবে আলোর উপস্থিতিতেও চলতে পারে। হ্যাঁ, এটা আমি বলেছিলাম, তো এটা সত্যি। সবাধ শ্বসনের সামগ্রিক সমীকরণে 1 অণু গ্লুকোজ চালিত করতে 6 অণু অক্সিজেনের প্রয়োজন হয়। আমাদের সমীকরণ অনুযায়ী তো সেটাই সত্যি। সমীকরণটা মনে করো। অ্যালকোহল এবং ল্যাকটিক অ্যাসিড মূলত সবাধ শ্বসনে
কি বললো? সবাত শ্বসনে। এটা কি হবে? না, মিথ্যা, অবাত শ্বসনে হবে। তাহলে শেষ হয়ে গেল আমাদের সত্য মিথ্যা। পরের টাইপ কি বলতো? পরের টাইপ হচ্ছে শূন্যস্থান পূরণ। তাহলে চলো দেখি। প্রতি মোল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে কত কিলো ক্যালোরি শক্তি? এটা আমরা আরেকটা এমসিকিউতেও দেখেছি, তাই না? কত ছিল? 7.3 কিলো ক্যালোরি। ওকে। কোষের ভেতরে এটিপি ভেঙে শক্তি নির্গত হয়, এই প্রক্রিয়াকে কি বলে? এই প্রক্রিয়াকে বলে ভাঙা প্রক্রিয়াকে বলে হচ্ছে ডিফসফোরাইলেশন। C3 উদ্ভিদের তুলনায় C4 উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার কি হয়? কম নাকি বেশি? বেশি হবে, কারণ C4 এ বেশি হবে। ক্লোরোফিলের প্রধান উপাদান কে ছিল? একটা ছিল নাইট্রোজেন, একটা ছিল ম্যাগনেসিয়াম, তাই না তোমার বইয়ে? তো নাইট্রোজেন আর ম্যাগনেসিয়াম উত্তর হবে। স্যার হ্যান্স ক্রেবস আবিষ্কৃত ক্রেবস চক্রে কোষের ড্যাশের ভেতরে আমরা কয়বার দেখেছি বলো? মাইটোকন্ড্রিয়া ঘটে, তাই না? অবাত শ্বসনের সর্বমোট 4 ধাপে সর্বমোট কয়টা এটিপি? সর্বমোট কয়টা আমরা দেখেছি না? এটিপি কিন্তু 38টা হয় তোমাদের বই অনুসারে। অবাত শ্বসনে এক অণু গ্লুকোজ যা আংশিক জারিত হয়ে নিট মাত্র 2টা এটিপি তৈরি করে, রাইট? তো শক্তির ক্ষেত্রে দেখো 38 এটিপিতে ছিল হচ্ছে 686 কিলো ক্যাল পার মোল, আর 2 এটিপিতে 56 কিলো ক্যাল পার মোল। তো এটিপি ছাড়া কিলো ক্যাল দিয়েও আসতে পারে, তো এটাও অবশ্যই খেয়াল রাখবে। বুঝতে পারছো? পরের টাইপ দেখো ম্যাচিং। চলো ম্যাচিং করি। ম্যাচিং টেবিল এখানে দেখো। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। আমার মেইনলি এখানে যৌগগুলো দেওয়া আছে এই পাশে, আর ওই পাশে হচ্ছে তোমার কতগুলো কার্বন। তাহলে চলো আমরা ম্যাচিং করে ফেলি। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড নাম শুনে আমরা জানি 3PGA আসলে 3 কার্বন বিশিষ্ট, তাই না? হ্যাঁ। অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, এটাও জানি 4 কার্বন বিশিষ্ট। এটা হচ্ছে C3, এটা C4 এর প্রথম স্থায়ী পদার্থ। রাইবোলোস 1,5 ডাইফসফেট, বলেছিলাম যে এটা 5 কার্বনের ছিল, তার সাথে 1 কার্বন মিলে 6 কার্বনের কিটো অ্যাসিড তৈরি হয়েছিল, বলেছি না? গ্লুকোজ, এটা তো আমরা সবাই জানি 6 কার্বন, এটা সংকেত আমরা জানি। বুঝতে পেরেছো? পারবে? অ্যান্সার দেয়া আছে। পরেরটা দেখো, আরেকটা কলাম, এখানে হচ্ছে প্রসেসগুলো দেয়া আছে শ্বসনের, এবং এখানে দেয়া আছে সেটা কোথায় ঘটে। গ্লাইকোলাইসিস কোথায় ঘটে বলো? কোষের সাইটোপ্লাজমে ঘটে। অ্যাসিটাইল CoA এটা হচ্ছে এখনকার কথা অনুযায়ী সাইটোপ্লাজমে শুরু হয়ে মাইটোকন্ড্রিয়া গিয়ে শেষ হয়। ক্রেবস চক্র, অবশ্যই এটা মাইটোকন্ড্রিয়াতে হবে। আর ইলেকট্রন প্রবাহ তন্ত্র উৎপন্ন হাইড্রোজেনকে জারিত করে পানি এবং শক্তি তৈরি করে। এটা তো কিছুর সাথেই তেমন মিলছে না, তবে আই থিঙ্ক এটা দিয়ে দিতে হবে। এটা ইলেকট্রন প্রবাহ তন্ত্র হচ্ছে তোমার মাইটোকন্ড্রিয়াতেই ঘটে। মাইটোকন্ড্রিয়া আমি লিখে দেই। ও হচ্ছে মাইটোকন্ড্রিয়ার যে ওই যে ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন দেখেছি না আমরা, মাইটোকন্ড্রিয়া এর ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম যেটাই বলো সেটাতে হবে, ঠিক আছে? আই থিঙ্ক এটার অপশন একটু ঝামেলা আছে। যাই হোক, এই হচ্ছে উত্তর। এরপর দেখো টাইপ 7 রিয়েল লাইফ প্রবলেম। এটা আমরা একটু ব্রেইনস্টর্ম করার জন্য, একটু ফান ওয়েতে একটু কিছু শেখার জন্য করছি। চলো দেখি। কখন বড় গাছের নিচে ঘুমাতে নিষেধ করা হয় এবং কেন? বড় গাছ যখন অনেক বেশি শ্বসন করবে রাত্রে, রাত্রে তো আর কোনো সালোক সংশ্লেষণ হবে না, কি হবে? শ্বসনে কি উৎপন্ন হবে? কার্বন ডাই অক্সাইড। তুমি যদি রাতে বড় গাছের নিচে ঘুমিয়ে থাকো, তুমি আর অক্সিজেন সাপ্লাই পাবে না, তোমার কার্বন ডাই অক্সাইড বেশি বেড়ে গিয়ে তোমার দম বন্ধ লাগবে। এজন্য রাত্রিবেলা বড় গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ থাকে, কিন্তু অক্সিজেনের সালোক সংশ্লেষণ বন্ধ তো অক্সিজেন নাই, কার্বন ডাই অক্সাইড গ্যাসও শোষিত হবে না। রাত্রিবেলা শ্বসন কিন্তু কি 24 ঘন্টা চলতে থাকে,
তো কার্বন ডাই অক্সাইড অনেক বেশি উৎপন্ন হয়, ফলে বড় গাছের নিচে বাতাসে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কি অনেক বেশি বেড়ে যাবে। তাই অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত বাতাসে রাত্রিবেলায় ঘুমালে শ্বাসকষ্ট হয়, এজন্য রাত্রিবেলা বড় গাছের নিচে ঘুমাতে নিষেধ করা হয়। মানুষ যখন আগে মানে গ্রামগঞ্জে রাত্রিবেলা এই বড় গাছের নিচে ঘুমাতো, তখন কি তার অনেক শ্বাসকষ্ট হতো, শ্বাস করতে পারতো না, পরে বলতো যে ওই গাছে ভূত আছে, এজন্য তাকে মেরে ফেলতে চাচ্ছিল। এ ধরনের অনেক গুজবও আছে আর কি। তো সাইন্টিফিক জিনিসের ব্যাখ্যা না জানলেই মানুষ কি করে বলতো, ভূত প্রেতে বিশ্বাস করে। অনেকক্ষণ ধরে ভারী ব্যায়াম বা দৌড়াদৌড়ি করলে পেশিতে ব্যথা বা অবশ ভাব কেন হয়? এটা আমি বলেছিলাম না যে যখন খুব বেশি তোমার এই যে পেশির কোষগুলোতে তুমি অনেক বেশি কি করতে হবে, তোমার বলো দৌড়াদৌড়ি করছে মানে অনেক বেশি শ্বসন হচ্ছে, তুমি তো আর এত দ্রুত বহিঃশ্বসন মানে এত দ্রুত শ্বাস নিয়ে তো আর অক্সিজেন ওকে দিতে পারছো না, তখন কি ও অক্সিজেনের ঘাটতি ফিল করবে। অক্সিজেনের ঘাটতিতে ওর শক্তি তো লাগবে যেহেতু দৌড়াদৌড়ি করছে, তো ও ওই যে ইট উইল সেটেল ফর লেস, এই জন্য সেটেলিং ফর লেস ও হচ্ছে 2 অণু এটিপি তৈরি করবে। 2 অণু এটিপি তৈরি করতে গিয়ে অবাধ শ্বসন করবে অক্সিজেন ছাড়াই, তখন কি উৎপন্ন হবে, ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড আবার পেশির জন্য তেমন একটা ভালো না, পেশিকে অবশ করে ফেলে বেশি জমা হয়ে গেলে, এই জন্য তোমার এই অবশ অবশ ভাবতে লাগে। দেখো এখানেও তীব্র পরিশ্রমে পেশিকোষে পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ায় সেখানে সাময়িকভাবে কি হয়, অবাধ শ্বসন ঘটে, তাই ল্যাকটিক অ্যাসিড জমা হয়। ল্যাকটিক অ্যাসিড পেশি অবসাদ বা ব্যথা এটার উদ্দীপনা সৃষ্টি করে, বুঝতে পেরেছো? ওকে, লাস্ট টাইপ আই থিঙ্ক এটা হচ্ছে ফ্লো চার্ট। চলো দেখি, এখানে সবাদ শ্বসনের 4টি ধাপ হচ্ছে বলেছে, 4টি ধাপের এখন আমাকে বলেছে যে এগুলাকে সাজাতে। তো আমরা এটা সবাই জানি, এটা না জানার মতো কোনো ব্যাপারই না। প্রথম ধাপ হচ্ছে গ্লাইকোলাইসিস, ধাপ 1 গ্লাইকোলাইসিস, ধাপ 2 অ্যাসিটাইল কোয়ে, ধাপ 3 ক্রেবস চক্র, ধাপ 4 ইলেকট্রন প্রবাহ তন্ত্র। এটা না জানার কোনো কারণই নেই। অবাধ শ্বসনে মানে অ্যালকোহলিক ফার্মেন্টেশনে গ্লুকোজের কি হয়, আংশিক জারণ হয়। তো সেইটা কোন প্রবাহ চিত্রের মাধ্যমে ঘটবে সেটা একটু দেখাতে বলেছে। দেখো এটা ইন্টারেস্টিং। তো 1 অণু গ্লুকোজ ছিল প্রথমে, সেটা থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে। এটা তো নর্মাল গ্লাইকোলাইসিস, এখানে কোনো সমস্যা নাই কারণ এটাতে আমার অক্সিজেন লাগবে না। তো এটা নর্মাল গ্লাইকোলাইসিস হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো, সেখান থেকে 2 অণু ইথাইল অ্যালকোহল তৈরি হবে। আই থিঙ্ক এটা প্লাস হবে। 2 অণু ইথাইল অ্যালকোহল, 2 অণু কার্বন ডাই অক্সাইড, এটা থেকে আবার কি দেখো 2 অণু, এগুলো সবই প্লাস হওয়ার কথা, 2 অণু এটিপি এগুলো তৈরি হবে। ঠিক আছে, তো এটা নট রিয়েলি ধাপ মানে ফ্লো চার্টের মতো না, তবে এটা আমরা একটা রিয়াকশন হিসেবে রিয়াকশনে শূন্যস্থান হিসেবে আসতে পারে, বুঝতে পারছো? তাহলে দেখো আই থিঙ্ক শেষ। হ্যাঁ, এই ছিল আমাদের চ্যাপ্টার 4। প্রথমে টপিকগুলো ওভারভিউ করলাম, সেখান থেকে প্রিভিয়াস ইয়ারে এই কলেজগুলোতে আসা কোয়েশ্চেনগুলো সলভ করলাম, অ্যান্ড লাস্টে 8টা টাইপের অনেকগুলো কোয়েশ্চেন সলভ করলাম। আই থিঙ্ক এই চ্যাপ্টারে তো আর অ্যাটলিস্ট তোমাদের কোনো ধরনের সমস্যা থাকার কথা না। তোমরা আমাকে জানিও যে এই যে ক্লাসগুলোতে আমি যে প্র্যাকটিসগুলো করাই তোমরা এগুলো ঠিকমতো করতে পারছো কিনা, কোনো সমস্যা হলে আমাকে তোমরা অবশ্যই জানাতে পারো, ঠিক আছে? তো সেই অনুযায়ী আমি হচ্ছে বাকি ক্লাসগুলো কন্ডাক্ট করার চেষ্টা করব। আই গেস তোমাদের উপকার হয়েছে, বুঝতে পেরেছো তোমরা। তোমরা যদি আসলে বই নিয়ে বসে থাকো তাহলে অবশ্যই তোমাদের হয়ে গেছে, আমার সাথে চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে গেছে। অ্যান্ড এই তো দিন তো চলেই যাচ্ছে, সামনেই রেজাল্ট দিয়ে দিবে, তারপরে এই কলেজগুলোতে অ্যাডমিশন টেস্ট দিতে হবে। তো সবাই সিরিয়াসলি পড়াশোনা করো, পড়াশোনার কোনো বিকল্প নাই। তো এর আগের ক্লাসগুলোতে কিন্তু আমরা অনেক চিল ছিলাম অনেক, কিন্তু এখন তো মানে সময় ঘনিয়ে আসছে টাইপের ব্যাপার। সো এখন সিরিয়াস হও, সব চ্যাপ্টার সব সাবজেক্টগুলোতেই ফোকাস করার চেষ্টা করো। আর বায়োলজি আমার সাথে সাথে কমপ্লিট করে ফেলো, কারণ দেখতেই পাচ্ছ আমি কিন্তু A to Z কোনো কিছুই বাদ দিচ্ছি না, তোমাদের কমপ্লিট লেসন আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন তোমাদের কাজ কি বলো, এই টাইপগুলো ধরে ধরে আরেকটু বেশি প্র্যাকটিস করা, ITS থেকে এক্সাম নিবে সেই এক্সামগুলো অ্যাটেন্ড করা, আর মানে চ্যাপ্টারটা যেন ভুলে না যাও সেজন্য একটু দেখা। যদি তোমরা এগুলো অনেক আগে করে ফেলো কলেজ অ্যাডমিশনে, আমি বলবো যে অ্যাপ্লাই করার ঠিক পরে 1 সপ্তাহে যখন আবার টাইম পাবে তখন একটু আরেকবার এসে দেখে নিও, ঠিক আছে? তো তাহলে দেখবে এক্সাম হলে কোনো ধরনের সমস্যা হবে না। ওকে, তাহলে বাই, তোমরা ভালো থাকো অ্যান্ড পড়াশোনা করো।